ফর্ম বিভিন্ন কেসে আর কি মেথড সেম নামের মেথড এটা হচ্ছে ডিফারেন্টলি বিহেভ করবে। তো এইখান থেকে আসলে নামটা আসছে পলিমরফিজম। তিন রকম পলিমরফিজম আছে, মেথড ওভাররাইডিং, ওভারলোডিং, সাবক্লাস মনোমরফিজম। আচ্ছা উপরে একটা স্লাইড আছে মনে হয়। তো এই পলিমরফিজম ওয়ার্ডটার মিনিং এখানে ডিসক্রাইব করছে। পলিমরফিজম, পলি মিনস হচ্ছে মেনি আর মরফ মিনস হচ্ছে ফর্ম। তো পলিমরফিজম মিনিংস মেনি ফর্মস। তো আমরা দেখবো যে মেথড গুলা, হ্যাঁ পলিমরফিজম ইউজুয়ালি আর কি মেথড এন্ড কনস্ট্রাক্টর এই দুই কেসে দেখা যায়। তো এই মেথড আর কনস্ট্রাক্টর হচ্ছে প্যারামিটারের উপর বেস করে অথবা রেফারেন্সের উপর বেস করে এরা হচ্ছে ডিফারেন্টলি বিহেভ করে, বা অবজেক্টের উপর বেস করে ডিফারেন্টলি বিহেভ করে। এগুলো আমরা দেখব। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে মেথড ওভাররাইডিং। তো ওভাররাইডিং এর আইডিয়াটা হচ্ছে এরকম যে চাইল্ড ক্লাসে যদি একটা মেথড থাকে যেটা হচ্ছে প্যারেন্ট ক্লাসেও সেম সিগনেচারের মেথডটা ছিল, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মেথড ওভাররাইডিং। মানে প্যারেন্ট ক্লাসে সেম সিগনেচার মেথড ওটা যদি আবার চাইল্ড ক্লাসে লেখা হয় ওটা মেথড ওভাররাইডিং। তো এটা ডিটেলসে যাওয়ার আগে আমরা একটু সিগনেচার গুলা কি মেথডের ওটা একটু দেখে নিই। তো এখানে দেখা অনেকগুলো মেথড আছে। তো প্রথম যে মেথডটা, হ্যাঁ ফাংশন নামের একটা মেথড যেখানে দুইটা প্যারামিটার আছে ইন্টিজার এ আর বি। এটার সিগনেচারটা হবে এরকম, ফাংশন মানে মেথডের নামটা, দেন হচ্ছে প্যারামিটার গুলা মানে প্যারামিটার গুলা টাইপ গুলা বেসিক্যালি। ওকে, সো এই জিনিসটাকে বলা হয় ফাংশনের সিগনেচার। সিগনেচারে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মেথডের নেম থাকে আর একটা হচ্ছে প্যারামিটারের টাইপ গুলা থাকে। এখানে কিন্তু প্যারামিটারের নাম সিগনেচারের মধ্যে আনা হয় না, কারণ তুমি যদি এই পরের মেথডটা দেখো, এই মেথডে তোমার প্যারামিটার গুলোর নাম কি ইন্টিজার সি আর ইন্টিজার ডি, কিন্তু এই দুইটা মেথডেরই সিগনেচার কিন্তু সেম। এটারও সিগনেচার হচ্ছে ফাংশন ইন্ট ইন্ট, আর এই সেকেন্ড মেথডটারও সিগনেচার হচ্ছে ফাংশন ইন্ট ইন্ট। তার মানে প্যারামিটারের নামটা আসলে ম্যাটার করবে না সিগনেচারে, টাইপটা ম্যাটার করবে। তো দুইটা ফাংশনের সিগনেচার কখন সেম হবে? যখন ফাংশনের নামগুলো সেম হবে আর হচ্ছে এদের প্যারামিটারের টাইপগুলা সেম হবে। নাম্বার অফ প্যারামিটার, প্যারামিটারের টাইপ, অর্ডার এগুলা যখন সেম হবে তখন হচ্ছে আমরা বলবো যে দুইটা ফাংশনের সিগনেচার সেম। তো এই দুইটা ফাংশনের সিগনেচার হচ্ছে সেম, দ্যাট ইজ এই সিগনেচারটা। আচ্ছা, তো ডিফারেন্ট কখন হয়? আমরা যদি ফাংশনের নামটা চেঞ্জ করে ফেলি তখন সিগনেচার ডিফারেন্ট হয়ে যায়। তখন এটা সিগনেচার হচ্ছে এরকম হবে, এফএন অলরেডি ডিফারেন্ট হয়ে গেছে সিগনেচার। আমরা যদি ফাংশনের নাম চেঞ্জ করি তাহলে ফাংশনের সিগনেচারটা চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট হয়ে যাবে। আচ্ছা, আর কখন ডিফারেন্ট হয়? আমরা যদি এই প্যারামিটার গুলো টাইপ চেঞ্জ করে ফেলি। সেকেন্ড যে ফাংশনটা আছে এখানে দেখো একটা ডাবল এ নিয়েছি আর ইন্টিজার বি নিয়েছি। সো এই মেথডের সিগনেচারটা হচ্ছে এরকম, ফাংশন দেন ডাবল দেন ইন্ট। সো এই সিগনেচার আর এই দুইটা সিগনেচার কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, কেন ডিফারেন্ট? কারণ এখানে হচ্ছে টাইপটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, অর্ডার চেঞ্জ করলেও কিন্তু ফাংশনের সিগনেচার ডিফারেন্ট হয়ে যায়। যেমন এই ফাংশনটা এখানে হচ্ছে এর উপরেরটায় এটা ডাবলটা আগে ছিল, ইন্টিজারটা পরে ছিল, আর এই ফাংশন হচ্ছে ইন্টিজারটা আগে ডাবলটা পরে। তো এটার জন্য ফাংশনের সিগনেচার চেঞ্জ হয়ে গেছে। তো এটার সিগনেচার হচ্ছে এরকম, ফাংশন প্রথমে ইন্ট তারপর হচ্ছে ডাবল। তাহলে আমাদের এখান থেকে কি বুঝতে হবে যে ফাংশনের সিগনেচার গুলো কখন সেম হয় কখন ডিফারেন্ট হয়, সেই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আমরা যদি অর্ডার গুলো চেঞ্জ করি, দেখো এই দুইটা কেসে কিন্তু ডাবল আর ইন্টিজার নিচ্ছে, কিন্তু দুইটা কেসে অর্ডারটা ডিফারেন্ট। তো আমরা যদি প্যারামিটার অর্ডার গুলো চেঞ্জ করি তাহলে আমাদের ফাংশনের সিগনেচার ডিফারেন্ট হয়ে যায়, এটার সিগনেচার আর এটার সিগনেচার ডিফারেন্ট। স্যার ফাংশনের রিটার্ন টাইপ ডিফারেন্ট হলে কি সিগনেচার ডিফারেন্ট হয়? না, রিটার্ন টাইপটা আমরা আসলে সিগনেচারে কনসিডার করি না। যেমন এখানে যে রিটার্ন টাইপ গুলো আছে এগুলা কিন্তু আমরা সিগনেচারের মধ্যে কনসিডার করিনি। সো এটা রিটার্ন টাইপ যদি সাপোজ ইন্ট হয়, it doesn't make any difference in the signature.
ঠিক আছে, সিগনেচারের কেসে ওটা কোনো ডিফারেন্স আনে না। তো ফাংশনের সিগনেচারটা এরকম হইলো কেন? তুমি চিন্তা করো, তুমি একটা অবজেক্ট দিয়ে, সাপোজ কোন একটা অবজেক্ট দিয়ে তুমি হচ্ছে ফাংশনকে কল দিচ্ছ। এখানে ধরো প্যারামিটার দিচ্ছ কিছু। জাভার তো বুঝতে হবে যে তুমি যে প্যারামিটার দিয়ে ফাংশনটাকে কল দিলা, হ্যাঁ, কোন ফাংশনটাকে সে রান করবে, এটা তো বুঝতে হবে জাভার। তো এই জন্য সেম মানে ফাংশনগুলোর ডিফারেন্ট সিগনেচার হইতে হয়। যদি ডিফারেন্ট সিগনেচার থাকে তখন জাভা আসলে বুঝতে পারবে যে এই প্যারামিটার দিয়ে আসলে এই ফাংশনটাকে কল দেওয়া হয়েছে। সিগনেচার নিয়ে, সিগনেচার কি তাহলে বুঝতে পারছি? সিগনেচার ফাংশনের নামগুলা আর হচ্ছে প্যারামিটার যেগুলো থাকে, প্যারামিটারের জাস্ট টাইপ গুলা, এইগুলা নিয়ে হচ্ছে ফাংশনের সিগনেচার ক্রিয়েট হয়। আর এই এক্সাম্পলে আমাদের দুইটা ফাংশনের সিগনেচার সেম, বাট এই এক্সাম্পল গুলা, নিচের এক্সাম্পল গুলা আমাদের সিগনেচার গুলা ডিফারেন্ট ফাংশনের। আচ্ছা, সিগনেচারটা বুঝলে আমাদের দুইটা টপিক বোঝা অনেক ইজিয়ার হয়ে যাবে, মেথড ওভার রাইডিং আর ওভারলোডিং। এই দুইটা টপিকই বোঝা ইজিয়ার হয়ে যাবে সিগনেচারের জিনিসটা বুঝলে। তো সিগনেচারটা কি ক্লিয়ার সবার? কারো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা ফাইন, তাহলে আমরা মেথড ওভার রাইডিং এ চলে আসি। ওভার রাইডিং আমি কি বলছিলাম? প্যারেন্ট ক্লাসের সেম সিগনেচারে যদি মেথড চাইল্ড ক্লাসে থাকে ওইটা হচ্ছে ওভার রাইডিং। তো এটা কিভাবে হয়? when over এখানে বলা হয়েছে যে কিভাবে চাইল্ড ক্লাসের মেথড ওভাররাইড করে। দেখো বলছে যে সিগনেচার গুলো সেম হইতে হবে। আর ওভাররাইডিং এর কেসে আরেকটা জিনিস যে রিটার্ন টাইপটাও সেম হইতে হবে। ঠিক আছে, সিগনেচারের সাথে কিন্তু রিটার্ন টাইপ আসে না, এই জন্য হচ্ছে আলাদা করে রিটার্ন টাইপটা এখানে বলা হয়েছে। আর এক্সেস মডিফায়ার হচ্ছে হয় সেম এক্সেস মডিফায়ার হবে অথবা মোর এক্সেস হবে। যেমন প্যারেন্ট ক্লাসেরটা যদি ডিফল্ট হয় তাহলে তুমি চাইল্ডেরটা ডিফল্ট আর পাবলিক এরকম করতে পারবা। বাট প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর যদি মানে মেথডটা যদি ডিফল্ট হয়, চাইল্ডেরটাকে তুমি প্রাইভেট করে দিতে পারবা না। এটা হচ্ছে এই রুলটা। আচ্ছা আমরা দেখি এক্সাম্পল। তো মেথড ওভার রাইডিং এর এক্সাম্পল কিন্তু আমরা অলরেডি একবার দেখে আসছি। সুপার কিওয়ার্ডটা যখন ইউজ করছিলাম পরের দিকে, এই যে এখানে, এখানে দেখো আমাদের যে প্যারেন্ট ক্লাসটা ছিল, প্যারেন্ট ক্লাসে মেসেজ নামে একটা মেথড ছিল। এখানে যে চাইল্ড ক্লাসটা, এই চাইল্ড ক্লাসে মেসেজ নামে একটা মেথড আছে। এন্ড প্যারেন্ট ক্লাসে যে মেসেজের যে সিগনেচার, এই চাইল্ডের মেসেজের সিগনেচার সেম। ওকে, সো এখানে আমরা কি করছি, চাইল্ড ক্লাসে মেসেজ মেথডটাকে ওভাররাইড করছি। এখানে এই যে বলা ছিল মেথড ওভাররাইডিং। ঠিক আছে, আচ্ছা চাইল্ড ক্লাস থেকে আমরা তাহলে কিভাবে এই দুইটা মেথডকে কল দিতে পারবো? আমরা যদি চাইল্ডের মেসেজ মেথডকে কল দেই তাহলে ডাইরেক্ট মেসেজ কল দিলেই হবে, তখন আমাদের চাইল্ডের মেসেজ মেথড কল হয়ে যাবে। প্যারেন্টের মেসেজ মেথড যদি কল দিতে চাই তখন সুপার ডট দিয়ে এই মেসেজটাকে কল দিতে হবে। ঠিক আছে, সো মেথড ওভাররাইড করার পরে যদি প্যারেন্ট ক্লাসের মেথডটাকে আমরা চাইল্ড ক্লাস থেকে অ্যাক্সেস করতে চাই তখন সুপার ডট দিয়ে কল দিব। আর ডাইরেক্ট যদি কল দিই তখন হচ্ছে চাইল্ড ক্লাসের ওভাররিটেন মেথডটাই কল হয়ে যাবে। সো ওভাররাইড করা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, এটা কিন্তু অলরেডি আমরা দেখে আসছি মেথড ওভাররাইড। এখানে এখানে আরেকটা চেক আছে। আচ্ছা এই স্লাইডগুলো একটু দেখে নিই। Overridden method is called from the subclass. It always refers to the version of the method defined by the subclass. মানে এখানে বলা হয়েছে আমরা যদি সাবক্লাস থেকে ওই যে ওভাররিডেন মেথড যেটা, ওটা যদি কল দেই তাহলে সাবক্লাসের ওভাররিডেন মেথডটা কল হয়, যেটা আমরা একটু আগে দেখে আসছিলাম। ওই যে মেসেজ মেথডটা আমরা যদি কল দেই তখন ওটা চাইল্ড ক্লাসের যে মেসেজ ওটা কল হচ্ছে। প্যারেন্ট ক্লাসেরটা কল দিতে হইলে আমাদের সুপার ডট
মেসেজ এভাবে কল দিতে হয়েছিল, সুপার কিওয়ার্ডটা ইউজ করতে হয়েছিল। এই জিনিসগুলো এখানে বলছে, এগুলো তো জানি আমরা আগেই। দেখো একটা এক্সাম্পল আছে, প্যারেন্ট নামে একটা ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসে ডিসপ্লে নামে একটা মেথড আছে। প্যারেন্টের চাইল্ড হচ্ছে চাইল্ড ক্লাস, চাইল্ড ক্লাসেও ডিসপ্লে নামে মেথড আছে। সো এই দুইটা মেথডের সিগনেচার সেম, ঠিক আছে? তো এই চাইল্ডের এই ডিসপ্লে মেথডটাকে আমরা বলবো হচ্ছে ওভাররিডেন মেথড বা মেথড ওভাররাইডিং। কোডে কি করছে, আমরা প্যারেন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করে ডিসপ্লে মেথড কল দিছে। তো অবজেক্টটা যেহেতু প্যারেন্টের, সো পি ডট ডিসপ্লে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের ডিসপ্লে ফাংশন কল দিবে, দিয়ে এই ডিসপ্লে ইন প্যারেন্ট প্রিন্ট দিবে। আউটপুট আমাদের এখানে আসবে ডিসপ্লে ইন প্যারেন্ট। এরপরে চাইল্ডের অবজেক্ট ক্রিয়েট করে আমরা যখন সি ডট ডিসপ্লে কল দিব, তখন আমাদের আসবে হচ্ছে ডিসপ্লে ইন চাইল্ড। এই ডিসপ্লেটা হচ্ছে চাইল্ডের ডিসপ্লে ফাংশনকে কল দিবে। ওকে, সো সেম ডিসপ্লে ফাংশন আমরা কল দিচ্ছি, বাট অবজেক্টের উপর ডিপেন্ড করে ডিসপ্লে ফাংশনের কাজ হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন চাইল্ডের অবজেক্ট দিয়ে কল দিচ্ছি, সেটা হচ্ছে চাইল্ডের যে ডিসপ্লে ফাংশন ওটা কল দিচ্ছে, আর প্যারেন্টের অবজেক্ট দিয়ে যখন কল দিচ্ছি তখন প্যারেন্টেরটা কল দিচ্ছে, মানে প্যারেন্টের ডিসপ্লে ফাংশন দিয়ে প্যারেন্টের ডিসপ্লে ফাংশন যে কোডগুলো করো ওগুলা কল দিচ্ছে। সো এই জিনিসটাই মেথড ওভাররাইডিং, খুব সিম্পল কনসেপ্ট। সিগনেচার বুঝতে হবে, প্যারেন্ট ক্লাসের সেম সিগনেচারে চাইল্ডে যদি মেথড থাকে, দ্যাট ইজ ওভাররাইডিং। এখানে আরেকটা কোড আছে, এখানে হচ্ছে জাস্ট ওই আগের মতো, আমরা যদি চাইল্ড ক্লাস থেকে প্যারেন্টের ডিসপ্লে মেথডকে কল দিতে চাই, তখন আমাদের এরকম সুপার ডট ডিসপ্লে এভাবে কল দিতে হবে। আর কোডটা রান করলে আমরা যখন চাইল্ডের অবজেক্ট দিয়ে ডিসপ্লে ফাংশন কল দিব, তখন হচ্ছে আমাদের দুইটা জিনিস প্রিন্ট হবে। এই সুপার ডট ডিসপ্লের জন্য এই লাইনটা প্রিন্ট হবে ডিসপ্লে ইন প্যারেন্ট, দেখো এখানে প্রিন্ট হচ্ছে ডিসপ্লে ইন প্যারেন্ট, তারপর প্রিন্ট হচ্ছে ডিসপ্লে ইন চাইল্ড, এরপর আউটপুট আসে ডিসপ্লে ইন চাইল্ড। মেথড ওভাররাইডিং একটুকুই, এক লাইনে বললে মেথড ওভাররাইডিং কি? ওভাররাইডিং হচ্ছে প্যারেন্ট ক্লাসের কোন একটা মেথড সেম সিগনেচারে যদি চাইল্ড ক্লাসে থাকে, সেটা মেথড ওভাররাইড। চাইল্ড ক্লাস হচ্ছে প্যারেন্ট ক্লাসের মেথডটাকে ওভাররাইড করলো। এই কোডটা একটু দেখো, এখানে ওভাররাইডিং এক্সাম্পলটা দেয়া আছে, দেখো কার কোশ্চেন আছে কিনা। স্যার ওভাররাইডিং এর জন্য তো রিটার্ন টাইপও ম্যাটার করবে, তাই না? হ্যাঁ, ওভাররাইড করার সময় হচ্ছে রিটার্ন টাইপটা এখানে ম্যাটার করে। কিন্তু একটা জিনিস কি, তুমি যদি এখানে ধরো একটা রিটার্ন টাইপ চেঞ্জ করে দিলে, হ্যাঁ, কিন্তু তুমি যদি আবার সেম নামে আরেকটা ফাংশন দেখো সেম সিগনেচারের, ওটা কিন্তু আবার ক্লাস একসেপ্ট করবে না। মানে তুমি ডিসপ্লেতে তুমি যদি আরেকটা ডিসপ্লে ফাংশন লেখো রিটার্ন টাইপ ডিফারেন্ট করে, তখন কিন্তু এটা আবার একসেপ্ট করবে না, কারণ ক্লাসে হচ্ছে সেম সিগনেচারের দুইটা ফাংশন থাকতে পারে না। ও, ওইটা কি স্যার কম্পাইলেশন এরর হিসাবে ধরবে? হ্যাঁ, ওটা মানে করতে দিবে না তোমাকে। জি স্যার, বুঝতে পারছি। তো দেখাই কি বলতেছি, ধরো এখানে একটু দেখাই। প্যারেন্ট আছে, চাইল্ড আছে, তো আমি যদি চাইল্ডে আরেকটা এরকম দিই, স্ট্রিং রিটার্ন টাইপ দিয়ে ডিসপ্লে মেথড দেই, তখন আমার এরর দিচ্ছে, ঠিক আছে? তো সেম সিগনেচার, এখানে সিগনেচার কিন্তু এর দুটো সেম, এই জন্য এররটা আসলে দিচ্ছে। সিগনেচার চেঞ্জ করে দেই, তখন আর এরর দিবে না, এর স্ট্রিং রিটার্ন করতে হবে। ওকে, আমরা তাহলে আগে মেথড ওভারলোডে চলে আসি। ওভারলোডের কনসেপ্টটা এরকম যে যদি সেম ক্লাসে সেম সিগনেচারের মাল্টিপল মেথড থাকে, ওইটাই মেথড ওভারলোডিং। কি জিনিস? সেম ক্লাসে সেম সিগনেচার তো হবে না, সরি, সেম ক্লাসে সেম নামের মাল্টিপল মেথড থাকে, ওটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো কন্ডিশন গুলা কি এখানে দেখো, কন্ডিশন হইতে হবে যে মেথড গুলা সেম ক্লাসে হবে,
সেম নেমের হবে, নেমটা সেম হইতে হবে, কিন্তু সেম নেমের সেম সিগনেচারে কিন্তু মেথড ক্লাসে রাখা যায় না। এটা এখানে আমরা দেখলাম যে আমরা যদি সেম সিগনেচারের মেথড ক্লাসে রাখি তখন কিন্তু আমাদের এরর দেয়। একটা ক্লাসে সেম নেমের সেম সিগনেচারের মেথড দুইটা থাকতে পারে না। ওভারলোডে কি করতে হবে, আমাদের সিগনেচারটা চেঞ্জ করার জন্য আমাদের আর কি মেথডের সিগনেচার গুলো চেঞ্জ করে দিতে হবে বা আর্গুমেন্ট চেঞ্জ করে দিতে হবে। আর রিটার্ন টাইপটা আমরা ম্যাটার করে না, রিটার্ন টাইপটা হলো মানে ডিফারেন্ট হলেও সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা সিগনেচার কিভাবে চেঞ্জ করব, মেথডের নামটা সেম রেখে সিগনেচার কিভাবে চেঞ্জ করব। তো নাম সেম রেখে সিগনেচার চেঞ্জ করার ওয়ে হচ্ছে যে আর্গুমেন্টের এই তিনটা জিনিস চেঞ্জ করে আমরা হচ্ছে সিগনেচার চেঞ্জ করতে পারবো। আর্গুমেন্ট বলতে মেথডে যে প্যারামিটার গুলো আছে সেই প্যারামিটার গুলার নাম্বার চেঞ্জ করে দিয়ে আমরা চেঞ্জ করে দিতে পারি সিগনেচার। যেমন এখানে যে আমরা এই যে সিগনেচার গুলো দেখছিলাম, এখানে সাপোজ একটা দেখি নাম্বার দিয়ে, যদি আমার এরকম একটা থাকতো তাহলে কিন্তু মেথডের সিগনেচার চেঞ্জ হয়ে গেছে। এটা সিগনেচার কিরকম, এরকম। সো এই দুইটা মেথডের সিগনেচার সেম আমরা আগেই দেখছিলাম, কিন্তু এটারটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? কারণ এটার নাম্বার অফ আর্গুমেন্টটা ডিফারেন্ট বা নাম্বার অফ প্যারামিটারটা ডিফারেন্ট। এই জন্য তার মানে প্যারামিটারের নাম্বারটা চেঞ্জ করে আমরা মেথডের সিগনেচার চেঞ্জ করতে পারি, টাইপ চেঞ্জ করে আমরা সিগনেচার ডিফারেন্ট করতে পারি। এই এক্সাম্পল দেখছি যে এই যে সিগনেচারটা, এটা আর এটা হচ্ছে না, এটা আর এটা হচ্ছে ডিফারেন্ট ছিল, কারণ এখানে আমরা একটা ডাবল নিয়ে তারপর একটা ইন্টিজার নিছি, আর এখানে দুইটাই হচ্ছে ইন্টিজার ছিল। সো আমরা যদি ফাংশনের টাইপটা চেঞ্জ করে দেই তাহলেও সিগনেচারটা চেঞ্জ হয়ে যেতে পারে। আর লাস্টে বলছে অর্ডার, অর্ডারটা হচ্ছে এই দুইটা, যে এই ফাংশনের অর্ডারটা কিভাবে আসছে, প্রথমে ডাবল তারপর ইন্টিজার আসছে, তো এটার সিগনেচার হচ্ছে এরকম। আর এখানে হচ্ছে প্রথমে ইন্টিজার আসছে তারপরে ডাবল আসছে, তো এটার সিগনেচারটা হচ্ছে এরকম, ফাংশন ইন্ট ডাবল। আর এটার সিগনেচার হচ্ছে ফাংশন ডাবল ইন্ট। ঠিক আছে, দুইটা সিগনেচার তাহলে চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো ওভারলোডিং এর কেসে আমরা মেথডের নেমটা সেম রেখে আমরা হচ্ছে প্যারামিটারের নাম্বার, টাইপ অর অর্ডার এগুলা চেঞ্জ করে আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ওভারলোডেড মেথড ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, তো কন্ডিশন দেখলাম, এটা দেখলাম, কোডে চলে যাই। হ্যাঁ, কোয়েশ্চেন কোনো? আচ্ছা, এখানে ওভারলোড ডেমো নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে তিনটা টেস্ট মেথড আছে। তো ওভারলোডে একটা কন্ডিশন ছিল নামগুলো সব সেম হইতে হবে, এখানে টেস্ট মেথডের নামগুলো সব সেম। আচ্ছা, আরেকটা কন্ডিশন ছিল যে সিগনেচার ডিফারেন্ট হইতে হবে। তো আমরা হচ্ছে দেখো প্যারামিটার গুলা ডিফারেন্ট দিয়ে মেথডে সিগনেচার গুলা ডিফারেন্ট করে দিছি। তো এই তিনটা মেথড আমি যদি দেখি, এই তিনটা মেথড যদি দেখি এদের সিগনেচার গুলা কিরকম, প্রথমটার সিগনেচার হচ্ছে এরকম, শুধু টেস্ট উইদাউট প্যারামিটার। সেকেন্ডটার সিগনেচার হচ্ছে টেস্ট একটা ইন্টিজার প্যারামিটার, থার্ডটার সিগনেচার হচ্ছে টেস্ট একটা ডাবল প্যারামিটার। তো ক্লাসের তিনটা মেথডের তিনটা টেস্ট মেথডে এরকম তিনটা ডিফারেন্ট সিগনেচার। আচ্ছা, কার একজনের মাইকটা অন করো, একটু মাইকটা দেখো, চেক করে অফ করে। সো এই তিনটা টেস্ট মেথড হচ্ছে আমাদের ওভারলোড ডেমো ক্লাসের ওভারলোডেড মেথড। মেথডের যে কন্ডিশন গুলো ছিল, এই যে কন্ডিশন গুলা, এগুলা হচ্ছে এদের জন্য অ্যাপ্লাই করে। সো এটা হচ্ছে মেথড ওভারলোড। সেখানে আমরা একটু কোড করছি, অবজেক্ট ক্রিয়েট করছি ওভারলোড ডেমোর। আচ্ছা, এখন এই যে ওভারলোডেড মাল্টিপল টেস্ট মেথড আমাদের ক্লাসে আছে, কখন কোন ওভারলোডের মেথডটা কল হবে এটা হচ্ছে ডিপেন্ড করবে প্যারামিটারের উপর। কার জানি মাইকটা অন করো, সাউন্ড হচ্ছে মাইক থেকে, একটু চেক করেন স্যার।
ওকে, সো আমরা যখন অবজেক্ট এই ওভারলোড ডেমোর অবজেক্টটা ওবি এটা দিয়ে যখন টেস্ট কল দিলাম, যেখানে কোনো প্যারামিটার আমরা দেই নাই, তখন কোন টেস্ট ফাংশনটা কল হবে যে এটার কোনো প্যারামিটার নাই। এটা বেসিক্যালি জাভা যেটা করে সিগনেচারের সাথে ম্যাচ করে, ফাংশন যেটা কল হচ্ছে ওটার সাথে সিগনেচারটা ম্যাচ করে। এটা হচ্ছে প্রথম সিগনেচারটার সাথে ম্যাচ করছে। সো প্রথম ফাংশন কলে এটা কল হবে, আর এটা কল হইলে এটা প্রিন্ট দেয় হচ্ছে নো প্যারামিটারস। হ্যাঁ, তাহলে প্রথমে এটার কলে আমাদের প্রিন্ট হবে হচ্ছে নো প্যারামিটারস। ঠিক আছে, সেকেন্ডে আমরা হচ্ছে এখানে একটা ইন্টিজার প্যারামিটার পাস করে দিছি। তো এখানে যখন ইন্টিজার পাস করলাম, এই ফাংশনটা কলে এই যে এই প্রিন্টটা দিবে এ কোলন দিয়ে এর ভ্যালু। তো এ কোলন দিয়ে এর ভ্যালু প্রিন্ট দিলে এই যে এরকম একটা আউটপুট আসবে। আচ্ছা, আর লাস্টে হচ্ছে আমরা দিছি যে obi.test দিয়ে এখানে আমরা একটা ডাবল ভ্যালু পাস করে দিছি। তো এটার জন্য আমাদের এই যে ডাবলের যে ওভারলোডের মেথড এটা কল হবে। এটা কল হলে এটা প্রিন্ট দিবে ডাবলের ভ্যালুটা, এই যে ডাবল এ ইকুয়াল টু যে ভ্যালুটা পাস করে দিছি ওটা প্রিন্ট দিচ্ছে, দিয়ে এই ফাংশনটা আবার কিন্তু রিটার্ন করতেছে। বাকি দুইটা টেস্ট ফাংশন ভয়েড ছিল, এটা হচ্ছে ডাবল। এটা একটা ভ্যালু আবার রিটার্ন করতেছে যেটা হচ্ছে এ স্কোয়ার, মানে প্যারামিটারে যে ভ্যালু দিচ্ছে ওটা স্কোয়ার করে সে আবার রিটার্ন করে দিচ্ছে। তো ফাংশনটা আমরা যখন কল দিলাম, এই রিটার্ন করা ভ্যালুটা আমরা হচ্ছে রেজাল্ট ভ্যারিয়েবলের মধ্যে এনে রাখলাম। তো রেজাল্টের মধ্যে কি থাকবে, যে প্যারামিটার যে ভ্যালুটা পাস করছি এই স্কোয়ার ভ্যালুটা হচ্ছে এই রেজাল্টের মধ্যে থাকবে। আর লাস্ট হচ্ছে প্রিন্ট দিছে রেজাল্ট অফ ওবি টেস্ট, এটা দিয়ে রেজাল্টের ভ্যালুটা প্রিন্ট দিছে। সেখানে আমার আউটপুট আসছে রেজাল্ট অফ এত ইকুয়াল টু এই ভ্যালুটা। এটা হচ্ছে এই 123 এটার স্কোয়ার। সো এইটুকু হচ্ছে আমাদের মেথড ওভারলোডিং। ওয়ান সেন্টেন্সে বা খুব শর্টে আমরা যদি বলি ওভারলোডিং কি, ওভারলোডিং হচ্ছে সেম ক্লাসে সেম নেমে যদি মাল্টিপল মেথড থাকে যাদের সিগনেচার ডিফারেন্ট, সেটাই সেই মেথডগুলোকে আমরা বলবো ওভারলোডের মেথড। আর এই প্রসেসটাকে বলবো মেথড ওভারলোডিং। সিগনেচার ডিফারেন্ট কিভাবে করতে পারি, এখানে এই যে বলা হয়েছিল মেথডের নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ করে, টাইপ অফ প্যারামিটার চেঞ্জ করে, আর হচ্ছে অর্ডার অফ প্যারামিটার চেঞ্জ করে আমরা সিগনেচার গুলাকে ডিফারেন্ট করে দিতে পারি। স্যার হ্যাঁ, তাহলে স্যার আলটিমেটলি এই মেথড ওভারলোডিং জিনিসটা কি আসলে ভালো না খারাপ? ওভারলোডিং কিন্তু প্রচুর ইউজ করা হয় জাভাতে। যেমন প্রিন্ট প্রিন্ট ফাংশন যেটা তোমরা ইউজ করো সেটা কিন্তু ওভারলোড করার অনেকগুলো ভার্সন আছে। দেখো এখানে আমরা হচ্ছে একটা স্ট্রিং প্রিন্ট দিছি, তারপর আমি চাইলে ইন্টিজার প্রিন্ট দিতে পারতাম, আমি চাইলে এখানে একটা ডাবল ভ্যালু প্রিন্ট দিতে পারতাম, আমি চাইলে এখানে একটা লং প্রিন্ট দিতে পারতাম। এগুলা সব হচ্ছে প্রিন্ট ফাংশনের ওভারলোডেড ভার্সন। ঠিক আছে, সো ওভারলোড না দিতে পারলে মানে না থাকলে কিন্তু এরকম প্রিন্ট দিতে পারতাম ডিফারেন্ট ভ্যালু দিয়ে। বুঝছো? জি স্যার। আরেকটা দেখাই একটু ক্লিয়ারলি বুঝবা। সিস্টেম ডট আউট দিয়ে ডট যদি দেই, দেখো এই যে প্রিন্টের অনেকগুলো ওভারলোড আছে, প্রিন্ট এলেনেরও অনেকগুলো ওভারলোড আছে। ঠিক আছে, এগুলা হচ্ছে সব প্রিন্ট এলেনের ওভারলোড। দেখো অনেকগুলো ফাংশন। তারপরে ধরো তুমি আরেকটা এক্সাম্পল দেই, সাপোজ তুমি একটা ক্যালকুলেটর ক্লাস বানাচ্ছো, তো দুইটা নাম্বার অ্যাড করবে। তো দুইটা নাম্বার ধরো ডিফারেন্ট টাইপের হলো, ইন্টিজার ইন্টিজার, লং লং, ইন্টিজার দেন ফ্লোট, ইন্টিজার ডাবল। হ্যাঁ, এরকম প্রত্যেকটার জন্য তোমার হচ্ছে আলাদা করে ওভারলোডিং মানে ওভারলোডের মেথড ক্রিয়েট করে দিতে হবে। ওভারলোডের কেসে আমাদের একটু মনে রাখতে হবে যে ফাংশনগুলা কোনো ফাংশন যদি সেম কাজ করে ডিফারেন্ট টাইপের অবজেক্ট নিয়ে, তখন আমরা মেথড ওভারলোড করব। যেমন প্রিন্টএলএন কিন্তু কি করে, যে কনসোলে প্রিন্ট করে। তো প্রিন্ট
টেলেন হচ্ছে ডিফারেন্ট ভ্যালু নিয়ে সে হচ্ছে কনসোলে মানে সেম কাজটাই করতেছে, জাস্ট ডিফারেন্ট টাইপের প্যারামিটারের জন্য মানে সেম কাজই করতেছে। তো আমাদের যদি কাজই পুরো ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু ওভারলোড করার দরকার নেই, তখন কিন্তু আমরা অন্য ডিফারেন্ট ফাংশন ইউজ করব। ওভারলোড কখন করব? আমাদের কাজগুলো যখন সেম কিন্তু আমাদের ডিফারেন্ট প্যারামিটার নিয়ে কাজ করতে হবে, তখন হচ্ছে আমরা ওভারলোডটা করব। আচ্ছা আগাই তাহলে। ওভাররাইডটা স্যার আরেকবার একটু যদি বলতেন শর্টকাটে। ওভাররাইডটা ছিল যে প্যারেন্ট ক্লাসের কোন একটা মেথড ওই সেম সিগনেচারে যদি চাইল্ড ক্লাসের সেম মেথডটা থাকে, মানে সেম সিগনেচারের মেথডটা থাকে, ওটা হচ্ছে ওভাররাইড। তো ওভাররাইডে আর কি ওই ইনহেরিটেন্সের রিলেশনটা থাকে প্যারেন্ট চাইল্ড ক্লাস, আর ওভারলোড হচ্ছে সেম ক্লাসের মধ্যে। কনস্ট্রাক্টর ওভারলোডিং। আচ্ছা ফাংশন তো ওভারলোড আমরা দেখলাম, ক্লাসে কনস্ট্রাক্টরকেও ওভারলোড করা যায়। তো আমরা যদি ক্লাসে মাল্টিপল কনস্ট্রাক্টর লিখি ওইটাই বেসিক্যালি কনস্ট্রাক্টর ওভারলোডিং, যেটা আমরা অলরেডি দেখে আসছি যে আপনাদের ক্লাসে নন প্যারামিটারাইজ আর প্যারামিটারাইজ দুইটা কনস্ট্রাক্টর দিয়েছিলাম, ওটাই ছিল কনস্ট্রাক্টর ওভারলোডিং। এখানে একটা বক্স ক্লাসের একটা এক্সাম্পল দেয়া আছে। তো বক্স ক্লাসের তিনটা হচ্ছে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল উইথ হাইট ডেপথ। তুমি যদি একটা বক্স চিন্তা করো দেখবা যে বক্সের তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আমরা নিতে পারি বক্স অবজেক্টকে রিপ্রেজেন্ট করতে উইথ হাইট এন্ড ডেপথ। তো এখানে আমরা দুইটা কনস্ট্রাক্টর ইউজ করছি। একটা কনস্ট্রাক্টর যে কি করে তিনটা প্যারামিটার নেয়, তিনটা প্যারামিটার নিয়ে এই উইথ হাইট উইথ ডেপথে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলো আছে এগুলো সেট করে দেয়। আর আরেকটা কনস্ট্রাক্টর কি করে সেটা হচ্ছে একটা প্যারামিটার নেয় আর উইথ হাইট আর ডেপথে ওই সেম একটা ভ্যালু সেট করে দেয়। তো এখানে যদি আমরা একটা বক্সের উইথ হাইট আর ডেপথ তিনটার ভ্যালু যদি সেম দেই, তো এটা আসলে একটা কিউবকে রিপ্রেজেন্ট করে। কিউব কি ছিল যে একটা বক্স যার প্রত্যেকটা সাইড হচ্ছে সেম, দ্যাট ওয়াজ আ কিউব। তারপর ভলিউম নামে একটা ফাংশন আছে যেটা এই উইথ হাইট আর ডেপথের ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করে ওটাকে রিটার্ন করে দেয়। ঠিক আছে, তো এখানে এই যে আমরা যে বক্সের দুইটা কনস্ট্রাক্টর ইউজ করছি এটাই হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আর এগুলা ডিফারেন্ট কনস্ট্রাক্টর কিভাবে কল দিতে পারি, এখানে দেখো বক্সের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, কনস্ট্রাক্টরে তিনটা ভ্যালু দেওয়া হয়েছে। তো এটা কি করবে, ও দেখবে যে কোন কনস্ট্রাক্টরে তিনটা প্যারামিটার আছে। তো এই কনস্ট্রাক্টরে তিনটা প্যারামিটার আছে, তো এই লাইনের জন্য সে হচ্ছে এই কনস্ট্রাক্টরটাকে কল দিবে, দিয়ে এখানে হচ্ছে যে উইথ হাইট আর ডেপথে এখানে যে ভ্যালুগুলো দেয়া হচ্ছে সেই ভ্যালুগুলো সেট করে দিবে। তো এটা হচ্ছে বি অবজেক্ট। তো বি এর যদি আমরা ভলিউম কল দিই, ভলিউমে সে হচ্ছে উইথ হাইট ডেপথ এই তিনটা মাল্টিপ্লাই করে, মানে এই তিনটা ভ্যালু মাল্টিপ্লাই করে আমাদের রিটার্ন করবে। তিনটা ভ্যালু মাল্টিপ্লাই করে দেখো আর আসবে হচ্ছে 400। সো এখানে আমাদের প্রিন্ট এলএনের জন্য 400 আসছে আউটপুট। আচ্ছা সেকেন্ড বক্স অবজেক্টের জন্য আমরা হচ্ছে প্যারামিটারে জাস্ট একটা সিঙ্গেল ভ্যালু দিচ্ছি। একটা সিঙ্গেল ভ্যালু দিলে কি হয় যে এই সিঙ্গেল প্যারামিটারের যে বক্সের কনস্ট্রাক্টরটা আছে এটা কল হয়। এটা কি করে উইথ হাইট ডেপথে সেম ভ্যালুটা দিয়ে দেয়। তার মানে এখানে যে বক্স অবজেক্টটা ক্রিয়েট হবে সেটা উইথ হাইট আর ডেপথ তিনটার ভ্যালুই সেম হবে, আর ভ্যালুটা হবে হচ্ছে 5। সো বি1 যে বক্স অবজেক্ট ওটার উইথ হাইট ডেপথের ভ্যালু 5। আর এই বি1 এর যদি ভলিউম আমরা বের করি তাহলে পাবো যে 5 টাইম 5 টাইম 5 দ্যাট ইজ 125। তো এটার জন্য আমাদের আউটপুট আসলো হচ্ছে 125। তো বুঝতে হবে যে কনস্ট্রাক্টর ওভারলোড করলে ডিফারেন্ট কনস্ট্রাক্টর গুলো আমরা কিভাবে কল দিতে পারবো। বেসিক্যালি আমরা কল দেওয়ার সময় যে প্যারামিটার গুলো দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে ডিফারেন্ট কনস্ট্রাক্টর কল হয়ে যাচ্ছে। ঠিক আছে।
সোজা জিনিস, আমরা আগেই আচ্ছা এখন একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর থেকে কিভাবে আরেকটা কনস্ট্রাক্টরকে কল দেয়। তো আমরা চাইলে কোনো একটা কনস্ট্রাক্টর থেকে অন্য একটা ডিফারেন্ট কনস্ট্রাক্টরকে কল দিতে পারি। সেটার জন্য এরকম দিস দিয়ে প্যারেনথেসিস এই জিনিসটা দিয়ে আমরা হচ্ছে ক্লাসের একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টরকে কল দিতে পারি। এখন কোন কনস্ট্রাক্টর কল হবে, আমরা দিস এর মধ্যে এই প্যারেনথেসিস এর মধ্যে যে প্যারামিটার গুলো দিব সেইটা যে কনস্ট্রাক্টরের সাথে ম্যাচ হবে ওইটা কল হবে। ঠিক আছে, সো এই দিস দিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট একটা কনস্ট্রাক্টরকে কল দিতে পারি ক্লাসের। কোনটা কল হবে এটা ডিটারমাইন করবে দিসের প্যারামিটারের মধ্যে আমরা কি দিচ্ছি, ওটার উপর বেস করে ডিফারেন্ট কনস্ট্রাক্টর কল হবে। আচ্ছা দিসের কিছু রুল আছে, যে রুলটা হচ্ছে যে দিস এই কলটা হচ্ছে কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে। সো দিস এটা আমরা ইউজ করতে পারবো শুধু কনস্ট্রাক্টরের মধ্যে, আর এটা হচ্ছে কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে। সুপারও কিন্তু আমরা এরকম একটা রুল দেখছিলাম যে সুপারও ইউজ করা যায় শুধু কনস্ট্রাক্টরের মধ্যে, সুপারও কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে। এন্ড দিসের জন্য রুলগুলো সেম, যে দিস হচ্ছে শুধু কনস্ট্রাক্টর ইউজ করা যায়, আর দিস হচ্ছে কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে। ঠিক আছে, সো দিসের একটা এক্সাম্পল আমরা দেখি। এখানে আগে ক্লাসের কোডটাই আছে, এই মেথডটা দেখো। এখানে আমরা এই মেথডে উইথ হাইট ডেপথ এর ভ্যালুগুলো ডাইরেক্টলি আমাদের এই প্যারামিটার যে লেন ছিল ওটা অ্যাসাইন করে দিয়েছিলাম। আর এখানে যেটা করছে যে এই জিনিসটা মানে সেম কাজটা করছে, এখানে হচ্ছে ওভারলোডেড কনস্ট্রাক্টর কল দিয়ে করছে। এখানে কি করতেছে, আমরা দিস দিয়ে আমরা বক্স ক্লাসের তিনটা প্যারামিটার যেহেতু দিয়েছি, সো বক্স ক্লাসে 3 প্যারামিটারে যে কনস্ট্রাক্টর আছে ওইটা কল দিচ্ছি। সো সিঙ্গেল প্যারামিটারের কনস্ট্রাক্টরে আমরা হচ্ছে দিস দিয়ে 3 প্যারামিটারের যে কনস্ট্রাক্টরটা আছে এটা কল দিচ্ছি, আর প্যারামিটারে সবগুলা ভ্যালু হচ্ছে আমরা লেন করে মানে লেন ভ্যালুটা দিয়ে দিচ্ছি। যেহেতু কিউবের উইথ হাইট ডেপথ তিনটাই সেম হয়, তো এই জন্য তিনটার ভ্যালু আমরা লেন পাস করে দিচ্ছি। তো এটা কি করবে, এটা হচ্ছে আমাদের বক্সের এই 3 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল দিবে, দিয়ে উইথ হাইট আর ডেপথ এই তিনটার ভ্যালু এই সেম লেনে যে ভ্যালুটা ওই সেম ভ্যালু অ্যাসাইন করে দিবে। তো কোডটা দেখো, এই কোড তো চেঞ্জ হয় না, এটা আগের মতোই আছে। এখানে আমরা যখন বক্সের কনস্ট্রাক্টরে 5 দিয়ে আমরা যখন বক্সের অবজেক্টটা ক্রিয়েট করব, এটার জন্য হচ্ছে আমাদের এই সিঙ্গেল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা কল হচ্ছে। এটা হচ্ছে ইন্টার্ন সে হচ্ছে দিস কল দিয়ে সে হচ্ছে এই 3 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটাকে কল দিয়ে দিচ্ছে। আর 3 প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের উইথ হাইট আর ডেপথ তিনটাতেই সে হচ্ছে লেনের যে ভ্যালুটা মানে এখানে আমরা যে 5 পাস করে দিছি, সে হচ্ছে উইথ হাইট ডেপথ এই তিনটাতেই 5 পাস করে কল দিয়ে দিচ্ছে কনস্ট্রাক্টর। তো এই প্রসেসে যে অবজেক্টটা ক্রিয়েট হবে বা B1 যে বক্স অবজেক্টটা ক্রিয়েট হবে, ওই অবজেক্টের উইথ হাইট আর ডেপথ তিনটার ভ্যালুই 5 হয়ে থাকে। সো এরপর আমরা যখন b1.volume কল দিচ্ছি, এগেইন আমাদের আগের মতো 5 টাইমস 5 টাইমস 5 এই ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে 125 আসছে। ওকে, সো একটু রিক্যাপ করি কনস্ট্রাক্টর ওভারলোডিং কি। আমাদের ক্লাসে যদি ডিফারেন্ট প্যারামিটারের মাল্টিপল কনস্ট্রাক্টর থাকে ওইটাই কনস্ট্রাক্টর ওভারলোডিং। আমরা হচ্ছে ওভারলোডেড কনস্ট্রাক্টর থেকে একটা থেকে আরেকটাকে কল দিতে পারবো, একটা ওভারলোডেড কনস্ট্রাক্টর থেকে আরেকটা ওভারলোডেড কনস্ট্রাক্টরকে কল দিতে পারবো। তো সেটার জন্য দিস দিয়ে প্যারেনথেসিস ইউজ করতে হয়। আর এই প্যারেনথেসিসের মধ্যে যে প্যারামিটার গুলো আমরা দিব ওইটার উপর বেস করে সে বুঝতে পারবে যে কোন ওভারলোডেড কনস্ট্রাক্টরটাকে তার কল দিতে হবে। যেমন এখানে দিছে আমরা তিনটা প্যারামিটার দিয়ে দিছি, তিনটা প্যারামিটার অ্যাকচুয়ালি সেম ভ্যালু দিয়ে দিচ্ছি। তো হচ্ছে এই বক্সের এই কনস্ট্রাক্টরটা থেকে এই 3 প্যারামিটারের কনস্ট্রাক্টরে চলে যাবে, আর এইখানে তিনটা প্যারামিটারেই সেম ভ্যালু পাস করে দিবে। ওকে, আর এই দিস স্টেটমেন্টের রুলটা ছিল এরকম যে কনস্ট্রাক্টরের মধ্যে লিখতে হবে আর কনস্ট্রাক্টরের ফার্স্ট স্টেটমেন্ট হইতে হবে।
এই রুলটা মনে রাখতে হবে। আচ্ছা, কারো কোয়েশ্চেন আছে কিনা? তোমাদের নেক্সট টপিকে যাওয়ার আগে আজকের টপিকগুলো মানে যতদূর দেখাইলাম এই জিনিসগুলো একবার রিক্যাপ করি। দুইটা জিনিস আমরা দেখছি আজকে, সেটা হচ্ছে মেথড ওভার রাইডিং আর মেথড ওভার লোডিং। ওভার রাইডিংটা কি ছিল? কেউ একজন? কেউ একজন এক লাইনে বলো ওভার রাইডিং কি ছিল? ইনহেরিটেন্সের একটা ব্যাপার ছিল এখানে। সিগনেচারটা সিগনেচারটা চেঞ্জ করে হচ্ছে কয়েকটা ইউজ করা যাবে। তারপর হচ্ছে যে কল দেওয়া লাগে তাহলে হচ্ছে ইনহেরিটেন্সে যেভাবে কল দিতাম সুপার ডট ওইভাবে কল দিব। হ্যাঁ হইছে, বাট ক্লিয়ারলি বললে এরকম যে প্যারেন্ট ক্লাসের সেম সিগনেচারের মেথড যদি চাইল্ড ক্লাসে থাকে সেটা হচ্ছে ওভার রাইডিং। আচ্ছা, ওভারলোডিং তাহলে কি? যদি সেম ক্লাসের মধ্যে সেম নামের মাল্টিপল মেথডস থাকে যাদের সিগনেচার ডিফারেন্ট, সেটা হচ্ছে ওভারলোডিং। তো ওভারলোডিং এর মধ্যে কনস্ট্রাক্টর ওভারলোডও করা যায়, আর একটা কনস্ট্রাক্টর থেকে আরেকটা কনস্ট্রাক্টর কল দেওয়া যায় ওই দিস প্যারেন্থেসিস ইউজ করে। আর প্যারেন্থেসিস এর মধ্যে আমরা কোন প্যারামিটার গুলো দিচ্ছি সেটার উপর বেস করে জাভা ডিটারমাইন করে যে কোন কনস্ট্রাক্টরটাকে কল দিতে হবে। তাহলে মেইনলি এগুলো ছিল ওভার রাইডিং আর ওভারলোডিং। স্যার আমার একটা হ্যাঁ। প্রশ্ন ছিল যে কনস্ট্রাক্টর নিয়ে আর কি, কনস্ট্রাক্টর ওভারলোডিং নিয়ে। হুম। স্যার ওইখানে আমরা তো কনস্ট্রাক্টর ওভারলোডিং করতে পারতেছি, তো স্যার মনে করলাম যে আমাদের তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল আছে আর দুইটা হুম। কনস্ট্রাক্টর আছে। একটাই হচ্ছে প্রথম কনস্ট্রাক্টর এ বি ইনপুট নিচ্ছে এবং দ্বিতীয়টা এসি ইনপুট নিচ্ছে সাপোজ। এখন আমাদের এর মধ্যে ক্লাসের মধ্যে কিছু আচ্ছা, এখানে একটা জিনিস, যদি দুইটার টাইপটা যদি সেম হয়, এখানে যেরকম আছে যে এ বি আর এটা হচ্ছে সিডি, এতে কিন্তু টাইপ সেম হয়ে গেলে কিন্তু সিগনেচার সেম হয়ে যাবে, এটা কিন্তু ক্লাস অ্যালাউ করবে না। জি স্যার, টাইপ স্যার আলাদা, সমস্যা নেই। আচ্ছা। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে ক্লাসের মধ্যে আমাদের কিছু মেথড আছে, যে মেথডটা হচ্ছে কিছু মেথড ওই যেগুলা যে কয়টা মেথড আছে তার মধ্যে কিছু মেথড হচ্ছে আমাদের প্রথম কনস্ট্রাক্টরে যে দুইটা ইনপুট নিচ্ছে ওইটা নিয়ে কাজ করার জন্য, আর বাকিগুলো হচ্ছে দ্বিতীয় কনস্ট্রাক্টরের কাজ করার জন্য। তাহলে স্যার আমরা কি এমন কিছু করতে পারবো যেটার কারণে যে আমরা যে ইনপুট গুলা দিব তার উপর নির্ভর করে আমাদের মেথড গুলা দেখাবে? মানে আমরা যখন মেথড গুলা ইউজ করার জন্য ডট ইউজ করি অবজেক্টের সাথে, তখন তো আমাদের ওই ক্লাসের মধ্যে থাকা সবগুলা মেথড গুলা শো করে যেগুলা প্রাইভেট না আর কি। তো ওইটার জন্য কি স্যার না না না, ওইটার জন্য কিছু হবে না। আচ্ছা, কনস্ট্রাক্টরটা হচ্ছে তোমার যখন অবজেক্টটা ক্রিয়েট হয়, হ্যাঁ, কনস্ট্রাক্টরটা হচ্ছে ওই অবজেক্ট ক্রিয়েটের সময় তুমি যে প্যারামিটারগুলো দিয়ে দাও ওগুলো দিয়ে তুমি চাইলে অবজেক্টের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল যেগুলো আছে সেগুলার তুমি ডিফারেন্ট ভ্যালু সেট করে দিতে পারো। এখন ডিফারেন্ট কনস্ট্রাক্টর দিয়ে তুমি হচ্ছে ডিফারেন্টলি তুমি ওই ভ্যালুগুলোকে সেট করতে পারো। এখন অবজেক্ট ক্রিয়েটের পরে তুমি যখন মেথড কল দিবা, হ্যাঁ, সেম ক্লাসের যদি অবজেক্ট হয় সবগুলো অবজেক্টেরই কিন্তু ওই সেম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাই থাকবে। যেমন স্টুডেন্ট যদি অবজেক্ট হয় স্টুডেন্টের, স্টুডেন্ট ক্লাসে যদি তুমি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল নেম আইডি এগুলো দাও, তাহলে কিন্তু এই সবগুলো স্টুডেন্ট অবজেক্টেরই নেম আইডি এই ভ্যারিয়েবল গুলাই থাকবে। হ্যাঁ, এখন হয়তো ডিফারেন্ট কনস্ট্রাক্টর ওই ভ্যালুগুলোকে ডিফারেন্টলি ইনিশিয়ালাইজ করছে, এটা হইতে পারে। কিন্তু মেথড গুলো যখন কাজ করবে, মেথড যখন ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ইউজ করবে, হ্যাঁ, সে কিন্তু সবগুলো মেথডে এই সেম ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাই পাচ্ছে, নেম আইডি সিজিপি সাপোজ, সবগুলো মেথডে কিন্তু এই তিনটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবলই পাচ্ছে। মানে এমন না যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা চেঞ্জ হয়ে গেছে, বুঝা যাচ্ছে? ওদের ভ্যালু গুলা, ইনস্ট্যান্স ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলা, ওটা তুমি হচ্ছে ডিফারেন্ট কনস্ট্রাক্টর দিয়ে ডিফারেন্টলি সেট করতে পারো। স্যার এরকম কি করা যায় যে কি মানে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলা যেই হিসাবে ইনিশিয়ালাইজ হয়েছে ওই হিসাবে আমরা কিছু স্পেসিফিক মেথড শো করাবো ইউজারকে? এটা তোমার তাহলে ডিফারেন্ট ক্লাসে করতে হবে, একটা ক্লাসের মধ্যে তুমি হচ্ছে এই কাজটা করতে পারবে না, জি তোমার হচ্ছে স্যার। দুইটা ডিফারেন্ট ক্লাস ক্রিয়েট করতে হবে। কারণ একটা ক্লাসের মধ্যে যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল তুমি দিয়ে দাও সব অবজেক্টের জন্য কিন্তু ওই ওই ইনস্ট্যান্স ভ্যারিয়েবল গুলাই থাকবে, ওটা কিন্তু আর চেঞ্জ করা হয় না।
জি তো স্যার। তুমি যদি ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এন্ড মেথড এগুলা চেঞ্জ করতে চাও তখন ইউ হ্যাভ টু ক্রিয়েট আ নিউ ক্লাস। ওকে, তাহলে আমরা আগাই। সাবক্লাস পলিমরফিজম। আচ্ছা, সাবক্লাস পলিমরফিজম একটু নতুন টাইপের কনসেপ্ট, ঠিক আছে? নতুন নতুন তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তো কনসেপ্টটা মোটামুটি এর বেসিক আইডিয়াটা বেশ ছোট এন্ড বেসিক আইডিয়াটা যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমার মনে হয় যে প্রবলেম হবে না। শুরু করার আগে একটু 2 মিনিট একটু ব্রেক নিই, তারপরে এসে আমি এটা শুরু করতেছি। ওকে, সাবক্লাস পলিমরফিজম। সাবক্লাস পলিমরফিজমের আইডিয়াটা হচ্ছে আমরা প্যারেন্ট ক্লাসের একটা রেফারেন্স দিয়ে চাইল্ডের অবজেক্টকে রেফার করব। এতদিন আমরা যে রেফারেন্স আর অবজেক্টগুলো ক্রিয়েট করছি, রেফারেন্সের টাইপ আর চাইল্ডের মানে অবজেক্টের টাইপ এই দুটো হচ্ছে সেম ছিল। সাবক্লাস পলিমরফিজমে এসে আমরা যেটা করতে পারি, প্যারেন্ট ক্লাসের রেফারেন্স দিয়ে চাইল্ডের অবজেক্টকে রেফার করতে পারবো। কাপল অফ থিংস টু রিমেম্বার, যে কোন একটা অবজেক্টে, জাভার একটা অবজেক্টে আমরা রেফারেন্সের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, আর রেফারেন্স হচ্ছে ডিটারমাইন করবে যে কি কি মেম্বার বা কি কি মেথড আমরা হচ্ছে কল দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসগুলো আমরা কোডে চলে যাই। আচ্ছা, কোডে চলে যাই, কোডে গিয়ে আমরা দেখি সাবক্লাস পলিমরফিজম কি।
অলরেডি কোড করছিলাম কিছু, মুছে দেই। আচ্ছা, এখানে 3টা ক্লাসে কোড করা আছে। এনিমেল নামে একটা জাভা ক্লাস আছে, যে এনিমেলের 2টা মেম্বার আছে, কালার আর হচ্ছে ইট নামে একটা মেথড আছে। ইট মেথডটা কি করে? ইট মেথডটা প্রিন্ট দেয় এনিমেল ইজ ইটিং। এটা হচ্ছে আমাদের এনিমেল ক্লাস, প্যারেন্ট ক্লাস। দেন আমরা বার্ড নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, বার্ড এক্সটেন্ডস এনিমেল। তো বার্ড ক্লাসে আমরা হচ্ছে টাইপ নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি। দেন এখানে ইট নামে একটা মেথড আমরা ক্রিয়েট করছি। তো দেখো এনিমেলেও ইট নামে একটা মেথড আছে, বার্ডেও ইট নামে একটা মেথড আছে। তো এই ইট মেথডটা হচ্ছে মেথড ওভাররাইড। আমরা চাইল্ড ক্লাস, বার্ড হচ্ছে এনিমেলের চাইল্ড, এই চাইল্ড ক্লাস বার্ডে ইট মেথডটাকে ওভাররাইড করছে। তো এই বার্ডের ইট মেথডটা কি করে? প্রিন্ট দেয় যে বার্ড ইজ ইটিং। আর বার্ডে হচ্ছে নতুন একটা মেথড আমরা দিলাম, ফ্লাই মেথড। এটা প্রিন্ট দেয় যে বার্ড ইজ ফ্লাইং। তো এটা হচ্ছে আমাদের বার্ড ক্লাস, এনিমেলের একটা চাইল্ড ক্লাস। টোটাল 5টা মেম্বার আছে কিন্তু বার্ড ক্লাসে, 2টা আসবে এনিমেল থেকে, বেসিক্যালি 4টা আমরা কল দিতে পারবো, কারণ ইট মেথডটা আমরা অলরেডি ওভাররাইড করছি। এছাড়া আর 4টা মেথড আমরা কল দিতে পারবো, কালার, টাইপ, ইট আর ফ্লাই, এই 4টা মেথড আমরা কল দিতে পারবো। দেন আরেকটা ক্লাস আছে হচ্ছে হর্স। হর্স ক্লাসও এনিমেলের চাইল্ড ক্লাস। হর্স ক্লাসেও আমরা হচ্ছে ইট মেথডটাকে ওভাররাইড করছি। এই ইট মেথডটা প্রিন্ট দেয় যে হর্স ইজ ইটিং। আর নতুন একটা মেথড দিচ্ছি স্লিপ। ওই স্লিপ মেথড প্রিন্ট দেয় যে হর্স স্লিপ স্ট্যান্ডিং, মানে ঘোড়া হচ্ছে দাঁড়ায় ঘুমায়, এরকম। তো এই 3টা হচ্ছে আমাদের 3টা ক্লাস, এনিমেল ক্লাস। এনিমেলের 2টা চাইল্ড ক্লাস, একটা হচ্ছে বার্ড আর একটা হচ্ছে হর্স। 2টা চাইল্ড ক্লাসে ইট মেথডটাকে ওভাররাইড করে। তো দেখো ক্লাসগুলো কার কোশ্চেন আছে কিনা। আচ্ছা, এরপরে এই টেস্ট নামে যে ক্লাসটা আছে, এখানে আমি হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করব। তো প্রথমে নর্মাল একটা অবজেক্ট ক্রিয়েট করি এনিমেলের। ইউজুয়ালি আমরা যেটা করি অবজেক্ট ক্রিয়েটের সময়, আমরা হচ্ছে রেফারেন্সের যে টাইপ, অবজেক্টের টাইপটা সেম দেই। এতদিন এভাবেই দেখে আসছি। সাব ক্লাস পলিমরফিজম কি বলে? যে আমরা প্যারেন্টের রেফারেন্স দিয়ে, মানে এনিমেলের রেফারেন্স দিয়ে আমরা হচ্ছে বার্ডের অবজেক্ট ক্রিয়েট করতে, মানে রেফার করতে পারবো। এই হচ্ছে সাবক্লাস পলিমরফিজম। আমাদের রেফারেন্সটা হবে এনিমেলের বা প্যারেন্ট ক্লাসের, আর অবজেক্ট মানে এই রেফারেন্সটা যে অবজেক্টটাকে রেফার করবে সেটা হচ্ছে চাইল্ড ক্লাস। সেম ভাবে হর্সের একটা সাবক্লাস পলিমরফিজম ক্রিয়েট করতে পারি, এনিমেল এইচ নিউ হর্স। এখানেও এনিমেলের রেফারেন্স দিয়ে আমরা হর্সের একটা অবজেক্টকে রেফার করতেছি। এনিমেলটা হচ্ছে এনিমেল ক্লাস, হর্স ক্লাসের প্যারেন্ট ক্লাস। সো এই 2টা লাইনে আমাদের রেফারেন্সটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স, অবজেক্টটা হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্ট। এখন আমি যদি দেই বি ডট ইট আর এইচ ডট ইট, বি রেফারেন্স দিয়ে আমি ইট ফাংশনকে কল দিলাম, এইচ রেফারেন্স দিয়ে আমি ইট ফাংশনকে কল দিলাম। এখন এটা রান করলে একটা মজার জিনিস হবে, ডিবাগ দিয়েছে, আচ্ছা স্বপ্ন। এটা রান করলে দেখো যে আমাদের আউটপুট আসতেছে বি ডট ইট এর জন্য বার্ড ইজ ইটিং, বি ডট ইট এর জন্য আসছে বার্ড ইজ ইটিং, আর এইচ ডট ইট এর জন্য আউটপুট আসছে হর্স ইজ ইটিং। এটা কিভাবে হলো? এটা হচ্ছে আমরা যখন ইট ফাংশনটাকে কল দিছি, সে কিন্তু এই বি রেফারেন্সটা অ্যাকচুয়ালি যে অবজেক্টটাকে রেফার করতেছে, অবজেক্টটা কিসে? বার্ডের অবজেক্ট। তো ইট ফাংশনটা আমরা যখন কল দিছি, সে আসলে ওই বার্ড অবজেক্টের ইট ফাংশনটাকে কল দিয়ে দিছে। তো এই জন্য বি ডট ইট আমি যখন কল দিচ্ছি, রেফারেন্সটা যদিও এনিমেলের, এই ইট ফাংশনটা কল হচ্ছে কিন্তু বার্ড অবজেক্টের, যেহেতু এই রেফারেন্সটা বার্ড অবজেক্টকে রেফার করে। এখানে ইট ফাংশনটা হচ্ছে
এই বার্ডের ইট ফাংশনকে কল দিচ্ছে এন্ড এটা হচ্ছে প্রিন্ট দিচ্ছে বার্ড ইজ ইটিং। সেম ভাবে h.eat আমি যখন কল দিচ্ছি, রেফারেন্সটা যদিও অ্যানিমেলের, ইট ফাংশনটা কল হচ্ছে যে এই রেফারেন্সটা যে অবজেক্টটাকে রেফার করে আছে, এখানে হর্স অবজেক্টকে রেফার করে আছে, সো h.eat হচ্ছে হর্সের ইট ফাংশনকে কল দিচ্ছে, আর এই জন্য প্রিন্ট দিচ্ছে হর্সের ইট ফাংশন কল দিলে প্রিন্ট হয় হর্স ইজ ইটিং। এই জন্য আমাদের এরকম আউটপুট আসছিল, বার্ড ইজ ইটিং আর হর্স ইজ ইটিং, এরকম আউটপুট আসে। ওকে, সো সাবক্লাস পলিমরফিজমের তাহলে রুলটা কি? সেকেন্ড রুলটা হচ্ছে যে আমরা যখন মেথড গুলাকে কল দিব, ওই মেথড গুলা হচ্ছে করেসপন্ডিং অবজেক্টের মেথডকে কল দিবে। তো এই অবজেক্টটা বার্ডের অবজেক্ট, এই বার্ড ক্লাসে যদি ইট ফাংশনকে ওভাররাইড করা থাকে এখানে যেটা আছে, তখন সে বার্ড ইজ ইটিং এই ওভাররিডেন ফাংশনটাকে কল দিবে। আচ্ছা, আমি যদি এখানে মেথডটাকে ওভাররাইড না করতাম তাহলে কি কল হইতো বলতে পারবে? বার্ড ক্লাসে আমি যদি মেথড ওভাররাইড না করতাম ইট মেথড, তাহলে কি কল হইতো এখানে? স্যার অ্যানিমাল ক্লাসের ইট মেথডটা। এনিমেল ক্লাসে ইট মেথডটাই কল হইতো, কারণ তুমি চিন্তা করো যে তুমি বার্ডের অবজেক্ট থেকে ইট ফাংশন কল দিছো, তো বার্ডের ইট ফাংশনটা তখন কোথা থেকে আসতো? এনিমেলের ইট থেকে আসতো, ইনহেরিটেন্সের মাধ্যমে বার্ড হচ্ছে এই এনিমেলের ইটটাকে নিয়ে নিছে। তো আমি যদি এরকম কাজ করতাম যে বার্ডের একটা অবজেক্ট বানায়, বার্ডের অবজেক্ট দিয়ে আমি যদি ইটটাকে কল দিতাম, এই ইটটা কাকে কল দিত? এটা হচ্ছে এনিমেল ক্লাস থেকে যে ইটটা আসছে ওই ইটটাকে কল দিয়ে দিত। ঠিক আছে, সো এখানেও সেম জিনিসটাই হবে। এখানে যেহেতু বি যে রেফারেন্সটা, এটা যেহেতু বার্ডের একটা অবজেক্টকে রেফার করে, এখানে আমি যদি ইট ফাংশনকে কল দিই, এখানে সে বার্ডের ক্লাসে এনিম্যাল থেকে যে ইট ফাংশনটা আসছে ওই ইট ফাংশনটা কল হচ্ছে। স্টিল কিন্তু আমার অবজেক্টের উপর বেস করেই ইট ফাংশনটা কল হচ্ছে, কিন্তু আমি যেহেতু এই চাইল্ড ক্লাসে অবজেক্ট ফাংশনটাকে ওভাররাইড করি নাই, সো প্যারেন্ট ক্লাসের ইট ফাংশনটাই আমার কল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে রেফারেন্সটা আমরা রাখছি ঠিকই প্যারেন্ট ক্লাসের, কিন্তু আমরা যখন ফাংশনগুলো কল দিচ্ছি সে কিন্তু অবজেক্টের উপর বেস করে ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ফাংশন কল দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সাবক্লাস পলিমরফিজমের পাওয়ারফুল একটা ফিচার, যে আমরা যখন এই অবজেক্টগুলো থেকে মেথড কল দিচ্ছি, ডিফারেন্ট অবজেক্টের জন্য সে হচ্ছে ডিফারেন্ট ফাংশন কল দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন আমি যদি এই কাজটা করি, ফ্লাই মেথডকে আমি কল দিতে পারবো না, বাট আমি যদি কালারটা সেট করতে চাই, কালারটা সেট করতে পারবো। এটার রিজনটা কি? আমার অবজেক্টটা তো বার্ডের, আমি কেন ফ্লাই মেথডকে কল দিতে পারতেছি না? স্যার মেবি আমার ওভাররাইডিং করতে হবে। এখানে রিজনটা হচ্ছে যে এই রেফারেন্সটার উপর। অ্যাকচুয়ালি রেফারেন্সটা কি টাইপের? এনিম্যাল টাইপের, তাই না? এখন এনিম্যাল ক্লাসের রেফারেন্স, এনিম্যাল ক্লাসটা যদি তুমি দেখো, এনিম্যাল ক্লাসে আসছে দুইটা মেম্বার, ইটার কালার। সো এনিম্যালের রেফারেন্স কিন্তু ফ্লাই নামে কোনো মেথডকে চিনে না। So আমরা যখন এনিম্যালের রেফারেন্স বি দিয়ে যখন ফ্লাইকে কল দিতে যাচ্ছি, এনিম্যালের রেফারেন্স কিন্তু ফ্লাই নামে কোনো মেথডকে চিনে না, সো এই জন্য ও হচ্ছে ফ্লাই মেথডকে কল দিতে পারবে না। বুঝা যাচ্ছে? তাহলে আমরা কোন কোন মেথড কল দিতে পারবো? মেথড ওভার সাবক্লাস পলিমরফিজমে আমরা রেফারেন্স ইউজ করে কোন মেথডকে কল দিতে পারবো? আমাদের রেফারেন্সটা যেই ক্লাসের, সেই ক্লাসে যেই যে মেম্বার গুলো আছে, বা সেই ক্লাস থেকে যেই যে মেম্বার অ্যাক্সেস করা যায়, শুধুমাত্র ওই মেম্বার গুলাকে আমরা কল দিতে পারবো। আবার বলি, আমরা হচ্ছে রেফারেন্স ইউজ করে কোন মেম্বারদের কল দিতে পারবো? রেফারেন্সটা যেই ক্লাসের, সেই ক্লাসে যে মেম্বার গুলো আছে, বা সেই ক্লাস থেকে যেই মেম্বার গুলো অ্যাক্সেস পাওয়া যায়, শুধুমাত্র ওই মেম্বার গুলোকে কল দিতে পারবো। সো বাট এনিম্যাল ক্লাসে আমাদের দুইটা মেম্বার, দ্যাট ইজ কালার আর ইট, আমরা হচ্ছে এই দুইটা মেম্বারকে কল দিতে পারবো, কিন্তু এনিম্যাল ক্লাসে যেহেতু ফ্লাই মেথড নাই,
সেহেতু আমরা এই ফ্লাই মেথডকে কল দিতে পারবো না। সেম ভাবে হর্সেও আমরা হচ্ছে স্লিপ মেথডকে কল দিতে পারবো না। যদিও হর্সের অবজেক্টে স্লিপ মেথড কল দেওয়া সাপোর্ট করে, আমরা এখানে স্লিপ মেথড কল দিতে পারবো না। রিজনটা একই, যে এই রেফারেন্সটা কিন্তু এনিম্যালের রেফারেন্স, এনিম্যাল ক্লাসে কোনো স্লিপ মেথড নাই, এই জন্য কল দিতে পারবো না। ঠিক আছে, তাহলে সাবক্লাস পলিমরফিজমের রুলগুলো আরেকবার বলি। প্যারেন্ট ক্লাসের রেফারেন্স হবে, অবজেক্টটা হবে চাইল্ড ক্লাসের। কোন কোন মেম্বার কল দিতে পারবো এটা ডিটারমাইন করবে আমাদের রেফারেন্সের টাইপের উপর। এখানে রেফারেন্স টাইপ যেহেতু এনিম্যালের যে মেম্বারগুলো আছে আমরা সেই মেম্বারকে কল দিতে পারবো। এই জন্য আমরা বি দিয়ে ইটকে কল দিতে পারতেছি, কালারকে কল দিতে পারতেছি, কারণ এই দুইটা মেম্বার আমাদের এনিম্যাল ক্লাসে আছে। ফ্লাই মেম্বারটা নাই, এই জন্য আমরা ফ্লাইকে কল দিতে পারতেছি না। আচ্ছা, আর কল দেওয়ার পরে অ্যাকচুয়ালি কোন ভার্সনটা রান হবে এটা ডিটারমাইন করবে অবজেক্টের উপর। তো এখানে বি রেফারেন্সটা হচ্ছে বার্ডের অবজেক্টকে রেফার করে। আমি যখন বি ডট ইট ফাংশনটাকে কল দিলাম, কেন এই ইট কল দিতে পারলাম? কারণ আমার এনিম্যাল ক্লাসে ইট ফাংশনটা আছে, এই জন্য আমি ইটকে কল দিতে পারছি। কিন্তু কোন ভার্সনটা কল হবে এটা হচ্ছে ডিপেন্ড করবে অবজেক্টের উপর। বি রেফারেন্সটা যেই অবজেক্টটাকে রেফার করে, এখানে বি রেফারেন্স বার্ড অবজেক্টকে রেফার করে, সো বার্ডের অবজেক্টের যে ইট ফাংশন সেই ইট ফাংশন কল হবে। সেম ভাবে এইচ রেফারেন্সটা হচ্ছে হর্স অবজেক্টকে রেফার করে, সো এইচ ডট ইট হচ্ছে হর্স অবজেক্টের যে ইট ফাংশনটা সেই ইট ফাংশন কল হবে, এটা কল হবে। তো বেসিক্যালি এইটাই হচ্ছে সাবক্লাস পলিমরফিজমের মেইন আইডিয়া। প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ইউজ করে চাইল্ড ক্লাসের রেফারেন্স কল দিব, চাইল্ড ক্লাসের অবজেক্ট কল দিব। আবার প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ইউজ করে চাইল্ড ক্লাসের অবজেক্টকে আমরা রেফার করব। রেফারেন্স আমাদের ডিটারমাইন করবে যে কি কি মেম্বার কল দিতে পারবো, আর কোন একটা মেম্বারকে কল দিলে হচ্ছে অবজেক্টটা ডিটারমাইন করবে যে কোন ভার্সনটা কল হবে। যেমন এখানে বার্ডের অবজেক্ট ডিটারমাইন করতেছে যে ইটের বার্ড ক্লাসে আমরা যে ইট ফাংশন দিছি ওইটা কল হচ্ছে। সেভাবে হর্সের অবজেক্টটা ডিটারমাইন করতেছে যে এইচ ডট ইট কল দিলে হর্স ক্লাসে যে ইট ফাংশন আছে ওই ইট ফাংশনটা কল হবে। কারো কি কোয়েশ্চেন আছে কিনা? ফাইন। আচ্ছা, আমরা স্টিল এই ফ্লাই মেথডটাকে কিন্তু এক্সেস করতে পারবো। আমাদের যেটা করতে হবে, রেফারেন্সটা ছিল এনিম্যালের, আমরা যদি এই রেফারেন্সটাকে বার্ডের রেফারেন্সে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা স্টিল ফ্লাই মেথডকে কল দিতে পারবো, কারণ এই বি রেফারেন্সটা কিন্তু একটা বার্ডের অবজেক্টকে রেফার করতেছে। তো আমরা যদি রেফারেন্সটা চেঞ্জ করে বার্ডের রেফারেন্সে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা স্টিল কল দিতে পারবো। তো এটা হচ্ছে ওই যে কাস্টিং আমরা দেখছিলাম প্রথম দিকে, কাস্টিং এর একটা জিনিস আমরা ইউজ করব। আমরা বার্ডের রেফারেন্স নিব, আর বি যে আমাদের রেফারেন্সটা আছে এনিম্যালের ওটাকে বার্ড রেফারেন্সে কাস্ট করে দিব। তাহলে যে বি যে আমাদের রেফারেন্সটা ছিল এনিম্যালের, এটাকে আমরা বার্ডের রেফারেন্সে কাস্ট করে দিলাম, সেই রেফারেন্সটা রাখলাম হচ্ছে বি1-এ। এখন আমরা বি1 থেকে ফ্লাই মেথডকে কল দিতে পারবো, কারণ এখন বি1 রেফারেন্সটা হচ্ছে বার্ডের রেফারেন্স। আর বি1 কাকে রেফার করবে? বি অবজেক্টটা যাকে রেফার করছে, বি রেফারেন্সটা যাকে রেফার করতেছিল, যেটা হচ্ছে একটা বার্ডের অবজেক্ট ছিল।
সো বি1 বেসিক্যালি এই বার্ডের অবজেক্টটাকে রেফার করবে, আর বি1 রেফারেন্সটা যেহেতু বার্ড টাইপের, সো এখান থেকে আমরা ফ্লাই মেথডকে কল দিতে পারবো। সেম ভাবে এই স্লিপ মেথডকে আমরা কল দিতে পারবো এভাবে, হর্সের একটা রেফারেন্স দিব, আর এইচ রেফারেন্সটা যেটা ছিল এনিম্যালের, এটাকে হর্সে কাস্ট করে দিব। এরপরে এই h1 রেফারেন্স দিয়ে আমরা হচ্ছে স্লিপ মেথডটাকে কল দিতে। ঠিক আছে, বোঝা গেছে? তো বি রেফারেন্সটা যেহেতু বার্ড অবজেক্টকে রেফার করতেছে, হ্যাঁ, সো বার্ড ক্লাসে কিন্তু মানে ওই অবজেক্টে কিন্তু ফ্লাই মেথডটা আছে, জাস্ট আমরা রেফারেন্সের জন্য ওই ফ্লাই মেথডটাকে কল দিতে পারতেছিলাম না। তো আমরা যদি এই আমাদের বি রেফারেন্সটাকে আমরা যদি বার্ড ক্লাসে কাস্ট করে ফেলি, তখন আবার ফ্লাই মেথডকে কল দিতে পারবো। সেম ভাবে হর্স ক্লাসের রেফারেন্সটা আমরা যদি হর্সে কাস্ট করতে পারি, তখন আবার স্লিপ মেথডটাকে কল দিতে পারবো। কাস্টিংটা বুঝছি? হ্যাঁ, কোশ্চেন। স্যার এভাবে কি আমরা কোনো একটা কি বলে মানে প্যারেন্ট ক্লাসের যে ইনস্ট্যান্স ভ্যারিয়েবল এইটার যে অ্যাক্সেস মডিফায়ার ওইটা চেঞ্জ করতে পারবো কিনা? না না, এক্সেস মডিফায়ার এখানে আসবে না। এটা আসলে আমরা শুধু রেফারেন্স গুলাকে চেঞ্জ করতেছি, আচ্ছা শুধু রেফারেন্সের কাস্টিংটা করতেছি। রেফারেন্সটা এক টাইপের ছিল, আমরা ওটাকে অন্য একটা টাইপে কাস্ট করে দিতেছি। জি স্যার। তো এখানে একটা প্রবলেম হইতে পারে। প্রবলেমটা হচ্ছে এরকম যে আমরা যদি বার্ডের রেফারেন্সে আমরা যদি এরকম একটা কাস্টিং করি, এখানে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। জিনিসটা হচ্ছে এই রেফারেন্স এইচ, এটা কিন্তু একটা হর্স অবজেক্টকে রেফার করে। হ্যাঁ, হর্স অবজেক্টকে কিন্তু তুমি বার্ডের রেফারেন্স দিয়ে রেফার করতে পারবা না। ঠিক আছে, কারণ হর্স আর বার্ডের সাথে কিন্তু কোনো ডাইরেক্ট রিলেশন নাই। বার্ড কিন্তু হর্সের প্যারেন্ট না, দুইটা প্যারেন্ট সেম, বাট বার্ড কিন্তু হর্সের প্যারেন্ট না। সো এই কাজটা কিন্তু তুমি করতে পারবা না। কিন্তু এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু এরর দিচ্ছে না। So আমি যদি এখানে সবগুলা কমেন্ট আউট করে রাখি, এই কোডগুলা দেখো, কোডে কিন্তু কোনো এরর দিচ্ছে না। যদি রান দাও তাহলে দেখো কি হয়। রান করলে এখানে এসে এররটা দিচ্ছে যে ক্লাস কাস্ট এক্সেপশন, এরকম একটা এরর দিচ্ছে এই যে এই লাইনটা। তো বেসিক্যালি ও কি করতে গেছিল, হর্সের যে অবজেক্টটা ছিল মানে এই রেফারেন্সটাকে বার্ডের রেফারেন্সে কাস্ট করতে গেছিল, কিন্তু দেখছে যে এই অবজেক্টকে তো এই রেফারেন্সে কাস্ট করা পসিবল না। একটা হর্সের অবজেক্টে আমরা একটা বার্ডের রেফারেন্স দিয়ে রেফার করতে পারবো না। এই জন্য আমার এখানে কোডটা রান করার পরে এগুলাকে বলা হচ্ছে রান টাইম এক্সেপশন। কোড রান হওয়ার পরে আমাদের একটা এরর দিয়ে দিছে। ওকে স্যার এখানে আমরা ওই যে নিউ হর্সের ওইখানে যদি নিউ অ্যানিমেল লিখতাম তাহলে কি কনভার্সনটা কমপ্লিট হইতো? না, তাহলেও করা যেত না। মানে তুমি হচ্ছে প্যারেন্টের অবজেক্টকে চাইল্ডের রেফারেন্স দিয়ে রেফার করতে পারবা না, ও, বা বার্ডের অবজেক্টকে মানে এনিমেলের অবজেক্টকে তুমি বার্ডের রেফারেন্স দিয়ে রেফার করতে পারবা না। কারণটা সিম্পল, কারণ দেখো এনিমেলের বার্ডের যে রেফারেন্স সেটা কিন্তু ফ্লাই নামে একটা মেথড কল দিতে পারে, কিন্তু এনিমেল ক্লাসে কি কোনো ফ্লাই মেথড আছে? তো না। এনিমেলের অবজেক্টেও কিন্তু কোনো ফ্লাই মেথড থাকবে না। বোঝা যাচ্ছে? মানে জি তুমি স্যার। এরকম এরকম করতে পারবো না। বার্ড বার্ড হ্যাঁ, বার্ড ইকুয়াল টু নিউ অ্যানিমেল, পারবো না। রিজনটা হচ্ছে যে তুমি এই বার্ডের রেফারেন্সটা চিন্তা করো, বার্ডের রেফারেন্স দিয়ে আমরা হচ্ছে এই মেথড গুলাকে কল দিতে পারি, মেম্বার গুলাকে কল দিতে পারি, কিন্তু এই মেম্বার গুলা কি এনিমেলের অবজেক্টে আছে? নাই, এনিমেলে তো কোনো ফ্লাই মেথড নাই, টাইপ নামে কোনো ভ্যারিয়েবল নাই। সো এই জন্য এটা করা যায় না। স্যার আমি বলতেছিলাম যে আমরা ওই যে প্রথমে যখন হর্স সাবজেক্ট যেটা ক্রিয়েট করছি ওইখানে অ্যানিমেল এইচ ইজ ইকুয়াল টু নিউ হর্স দেয়া না, ওইখানে শুধু যদি অ্যানিমেল করে দিই সেই ক্ষেত্রে এখানে কি দিবা নিউ হর্সের জায়গায়? নিউ অ্যানিমেল।
মানে যেভাবে আমরা নরমালি অবজেক্ট ক্রিয়েট করি আর কি সেই হ্যাঁ ধরো ক্ষেত্রে এটা তো হয়েছে এরকম, হ্যাঁ মানে এটাকে স্যার তাহলে এ কে কি আমরা বার্ডে কনভার্ট করতে পারবো কিনা একই কাজই তো হইলো। ও, এই যে লাইনটা দেখছিলাম একই কাজ হইলো, এখানেও তোমার এরর দিবে, সেম এররটাই ও, দিবে যে এটাকে কাস্ট করতে পারবে না। ও আচ্ছা, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো কাস্ট করার আগে অ্যাকচুয়ালি আমরা একটু চেক করে নিতে পারি যে আসলে কাস্ট করা যাবে নাকি। ঠিক আছে, এখানে তো দেখা যাচ্ছে যে কাস্ট করার সময় মাঝে মাঝে এরর দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। তো আমরা অ্যাকচুয়ালি কাস্ট করার আগে চেক করে নিতে পারি যে কাস্ট করা যাবে নাকি। তো এটার জন্য ইনস্ট্যান্স অফ নামে একটা কিওয়ার্ড আছে জাভাতে। তো আমরা এরকম করতে পারি, ইফ ধর আমরা বার্ডে কাস্ট করব, বি ইনস্ট্যান্স অফ বার্ড, এই কন্ডিশনটা হয় তাহলে বি কে কাস্ট করো, বার্ড ওয়ান ইকুয়াল টু কাস্ট। বি রেফারেন্সটা যদি ইনস্ট্যান্স অফ বার্ড হয় তখন এই কন্ডিশনটা ট্রু হইলে আমরা হচ্ছে সেফলি কাস্ট করতে পারবো। এখানে একটা প্রিন্ট দেই, b1 কাস্ট। একটা ইফ দিয়ে আমরা ওই হর্সকেও কাস্ট করা ট্রাই করি, ইফ হর্স, এই হর্সের রেফারেন্স এইচ, এইচ ইনস্ট্যান্স অফ বার্ড, বার্ড b2 ইকুয়াল টু, হর্সকে আমরা বার্ডে কাস্ট করে ঠিক আছে। এই যে এখানে যে কাজটা করছিলাম ওটা মনে হয় মুছে ফেলছে। আচ্ছা যাই হোক, তো এখানে কি করতেছে, বি রেফারেন্স যেটা আছে এটাকে বার্ডে কাস্ট করা ট্রাই করতেছি, আর এইচ রেফারেন্স যেটা আছে এটাকেও বার্ডে কাস্ট করা ট্রাই করতেছি। কিন্তু কাস্ট করার আগে এরকম একটা চেক দিয়ে নিচ্ছি যে ইফ এইচ ইনস্ট্যান্স অফ বার্ড, সেম ভাবে বি ইনস্ট্যান্স অফ বার্ড, ওটা যদি রান দেই তো দেখো যে শুধু b1 কাস্টেড, মানে জাস্ট এই ইফটা কাজ করছে, এইটা কিন্তু কাজ করেনি, কারণ সে চেক করছে যে এইচ কিন্তু ইনস্ট্যান্স অফ বার্ড না, এইচ রেফারেন্সকে আমরা বার্ডে কাস্ট করতে পারবো না, এই জন্য আমার এই ইফ কন্ডিশনটা ফলস হয়েছে, এই কোডটা কাজ করেনি। কিন্তু বি যে রেফারেন্সটা আমার ছিল, দ্যাট ইজ এই রেফারেন্সটা, এই বি রেফারেন্সটা কিন্তু বার্ডের, সো বি কে বার্ডে কাস্ট করা যাবে, এই জন্য আমার এই কন্ডিশনটা ট্রু, তো এটা আমি সেফলি কাস্ট করে ফেলতে পারছি। ঠিক আছে, সো সেফলি কাস্ট করার আগে এরকম একটা চেক করে আমাদের নিয়ে তারপর কাস্ট করলে বেটার। আচ্ছা, তাহলে কি কি জিনিস আমরা দেখলাম পলিমরফিজমে, সাবক্লাস পলিমরফিজমে? আমরা দেখলাম যে কিভাবে প্যারেন্টের রেফারেন্স দিয়ে চাইল্ডের অবজেক্ট গুলোকে রেফার করতে হয়, এটা দেখলাম। কিভাবে হচ্ছে কাস্ট করা যায়, কাস্ট করার সময় কিভাবে চেক করে নিয়ে কাস্ট করতে হয় ওটা দেখলাম। আর এর আগে দেখছিলাম যে আমরা সে আমাদের বি একটা রেফারেন্স আছে, এই রেফারেন্স দিয়ে কি কি মেম্বার কল দিতে পারবো এই জিনিসটা আমরা দেখছি। তো এখানে হচ্ছে ফ্লাই কল দিতে পারবো না, কেন পারবো না একজন বলো তো? ফ্লাই মেথডটা অ্যানিমেলের মধ্যে নাই, প্যারেন্ট এনিমেলের মধ্যে নাই, কারণ রেফারেন্সটা হচ্ছে এনিমেল টাইপের, এনিমেলের ফ্লাই মেথড নাই। সো রেফারেন্স আসলে ডিটারমাইন করে যে কি কি মেম্বার কল দিতে পারবো না পারবো না। আচ্ছা, ইট কল দিলে আমাদের হচ্ছে বার্ডের ইট কল হয়, কেন কল হয় আরেকজন বলো? আমরা যখন বি ডট ইট ফাংশন কল দিয়েছিলাম, বার্ডের ইট কেন কল হয়েছিল? আর বার্ড বি হচ্ছে বার্ডের অবজেক্ট ক্রিয়েট করেছে এই কারণে ক্রিয়েট করে বি একটা রেফারেন্স, বি হচ্ছে রেফারেন্স, এটা বার্ডকে হচ্ছে রেফার করছে। বার্ডের অবজেক্টকে রেফার করতেছে। এই জন্য আমরা যখন বি ডট ইট কল দিচ্ছি সে আসলে এই বার্ড অবজেক্ট, এই যে অবজেক্টটা, এই অবজেক্টের ইট ফাংশনকে কল দিচ্ছে। এই জন্য এই কেসে হচ্ছে বার্ড ইজ ইটিং প্রিন্ট হয়েছে। আর এই কেসে আমরা যখন এইচ ডট ইট দিছিলাম, এইচ যে রেফারেন্সটা এটা হর্সের অবজেক্টকে রেফার করেছিল, সো এইচ ডট ইট হচ্ছে প্রিন্ট দিছে হর্স ইজ ইটিং। আর এইগুলো তো কাস্ট করা দেখছি। সো অ্যাকচুয়ালি তো বার্ডের মানে বি যে রেফারেন্সটা যেটা বার্ডের রেফারেন্স, এখানে তো ফ্লাই মেথডটা আছে, তো এই ফ্লাই মেথডটা
কল দিতে হইলে আমরা এরকম কাস্ট করে নিতে পারি। আর কাস্ট করে নেওয়ার সময় বেটার ওয়ে হচ্ছে এরকম একটা চেক করে তারপর কাস্ট করা, কারণ না হলে এরকম একটা কাস্ট দিয়ে দেওয়া হতে পারে যেটা আসলে কাজ করবে না। এটা যদি তুমি কন্ডিশনটা না দিয়ে এই স্টেটমেন্টটা দিতা বা হর্সের রেফারেন্সকে বার্ডে কাজ করা ট্রাই করতা, তখন তোমার এরর দিতে, বা এনিমেলের অবজেক্টকেও তুমি যদি কাজ করা ট্রাই করতো তাহলে এরর দিয়ে দিত। আচ্ছা, এখানে যা যা দেখাইলাম এই জিনিসগুলো স্লাইডেও আছে। হ্যাঁ, স্লাইডগুলো আমি আর রিপিট করতেছি না, স্লাইডগুলো দেখে নিও। মোটামুটি এখানে যা যা দেখাইছি সেম জিনিসগুলাই সাইডের মধ্যে আছে। এখানে এই যে এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে, তারপরে এই যে ইনস্ট্যান্স অফ ইউজ করা দেখানো আছে। আচ্ছা, একটা জিনিস দেখেন নেই, সেটা হচ্ছে এই ফ্লাই মেথড কল দেওয়ার সময় এখানে তো আমরা বি1 নামে একটা রেফারেন্স ক্রিয়েট করে তারপরে রেফারেন্সটা দিয়ে কল দিছি। আমরা ডাইরেক্টলি এই কাজটা করতে পারি যে বি কে বার্ডে কাস্ট করে কোনো রেফারেন্স না ক্রিয়েট করে আমরা হচ্ছে ডাইরেক্টলি ফ্লাই কল দিয়ে দিতে পারি। এটা আর এই দুইটা লাইন সেম, দুই লাইনে আমরা হচ্ছে বি1 নামে একটা রেফারেন্স ক্রিয়েট করে ওই রেফারেন্স দিয়ে কল দিছিলাম, আর এখানে হচ্ছে রেফারেন্স ক্রিয়েট করে নিয়ে আমরা হচ্ছে কাস্ট করে ডাইরেক্টলি কল দিয়ে দিছি, কিন্তু দুইটা কাজ সেম। স্লাইডে মনে হয় এভাবে করা আছে, স্লাইডে এভাবে করছো, ফাইন, দুইটা সেম জিনিস। আচ্ছা, তাহলে এই সিস্টেমের আসলে সুবিধাটা কি? এই সাবক্লাস পলিমরফিজম, এই কঠিন জিনিসটার সুবিধাটা কি? সুবিধার একটা এক্সাম্পল আমরা দেখি। তাকে কোডগুলা, এই কোডে কারো কোয়েশ্চেন আছে? তাহলে কোডগুলো মুছে ফেলি। আচ্ছা, তো আমরা একটা এক্সাম্পল দেখি কিভাবে করে এটা হেল্পফুল হইতে পারে। সাপোজ আমাদের এনিমেলের একটা অ্যারে আছে, animals equal to new animal। আচ্ছা, জাভার এই যে অবজেক্টের অ্যারে যখন আমরা ক্রিয়েট করি, এই অ্যারে গুলো আসলে কিছুই না, মাল্টিপল রেফারেন্স। এখানে আমরা অ্যাকচুয়ালি এনিমেলের 5টা রেফারেন্স ক্রিয়েট করছি, যেগুলো হচ্ছে নাল রেফারেন্স। রেফারেন্স গুলো কোনো অবজেক্টকে রেফার করে না। ওকে, সো জাভার অ্যারে ইজ নাথিং বাট গ্রুপ অফ রেফারেন্স। এই এনিমেলের অ্যারে ক্রিয়েট করা আর 5টা এনিমেল রেফারেন্স ক্রিয়েট করা একই জিনিস। এরকম এনিমেল A1 A2 A3 এরকম 5টা রেফারেন্স ক্রিয়েট করা একই জিনিস। বাট অ্যারে ক্রিয়েট করলে সুবিধা কি, আমরা হচ্ছে লুপটা ইজিলি চালাতে পারবো, ইন্ডেক্সিং করে ইজিলি লুপ চালাতে পারবো। কিন্তু অ্যারের মধ্যে আর এইভাবে রেফারেন্স ক্রিয়েটের মধ্যে আসলে কোনো ডিফারেন্স নেই জাভাতে। আচ্ছা, এখন যেটা করি যে এনিমেলের ইন্ডেক্সে আমরা হচ্ছে একটা করে অবজেক্ট অ্যাসাইন করি। ইন্ডেক্সে আমরা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে ধর একটা হর্সের অবজেক্ট দিব, এখানে আমরা হচ্ছে বার্ডের অবজেক্ট দিব, সাপোজ আরেকটা হর্সের অবজেক্ট। এখানে যে কোডটা করলাম এটাই আসলে সাবক্লাস পলিমরফিজম। এই যে এই লাইনগুলো, তো এখানে আমাদের রেফারেন্সটা হচ্ছে এনিমেল টাইপের আর অবজেক্টটা হচ্ছে হর্সে, সো এটা সাবক্লাস পলিমরফিজম। এখানেও অবজেক্ট হচ্ছে বার্ড টাইপের, রেফারেন্সটা হচ্ছে এনিমেলের, সো এখানেও সাবক্লাস পলিমরফিজম আমরা ইউজ করছি। আচ্ছা, এখন সাপোজ আমি সবগুলার লুপ চালাবো, লুপ চালায় আমি হচ্ছে সবগুলো এনিমেলের ঠিক যে মেথডটা আছে ওটা কল লিখবো। আমরা একটা অ্যারে নিলাম, অ্যারে ডিফারেন্ট ইন্ডেক্সে ডিফারেন্ট এনিমেলের অবজেক্ট আমি, মানে এনিমেল এন্ড এনিমেলের চাইল্ড ডিফারেন্ট অবজেক্ট আমি দিলাম, দিয়ে একটা লুপ চালায় আমি হচ্ছে
এভাবে অ্যারের সবগুলো অবজেক্টের জন্য ইট ফাংশনটাকে আমি কল দিলাম। তো কোডটা যদি রান দেই কি দেখা যায়? দেখা যাচ্ছে যে লুপে ডিফারেন্ট অবজেক্টের জন্য ডিফারেন্ট ইট মেথড কল হচ্ছে। তো অ্যারের প্রথমে আমার আছে একটা অ্যানিমেলের অবজেক্ট, ওই জন্য আমার একটা অ্যানিমেলের ইট ফাংশনটা কল হয়ে এই জিনিসটা প্রিন্ট হলো। সেকেন্ডে আছে হর্সের অবজেক্ট, তো এই জন্য আমার প্রিন্ট হলো হর্স ইজ ইটিং বা হর্সের ইট ফাংশনটা কল হলো। থার্ডে আছে বার্ডের অবজেক্ট, তো এই জন্য আমার বার্ড ইজ ইটিং প্রিন্ট হলো। তারপরে আবার অ্যানিমেল, তারপর আবার হর্স, হ্যাঁ এই জন্য অ্যানিমেল হর্স। এভাবে অ্যারেতে আমি ডিফারেন্ট অবজেক্ট গুলো যেভাবে রাখছি, ওই ডিফারেন্ট অবজেক্টের জন্য আমার হচ্ছে এরকম ডিফারেন্ট ইট মেথড গুলা কল হচ্ছে। কিন্তু কোডটা কিন্তু আমি করছি একটা ফর লুপের মধ্যেই, এন্ড সেম ভাবে আমি হচ্ছে ইট ফাংশনটাকে কল দিয়ে দিছি। তো জিনিস চিন্তা করো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যদি সাবক্লাস পলিমরফিজম না থাকতো তাহলে এই কাজটা আমরা কিভাবে করতাম? যে আমাদের মাল্টিপল অ্যানিমেল অবজেক্ট আছে, মাল্টিপল হর্স অবজেক্ট আছে, মাল্টিপল বার্ড অবজেক্ট আছে, সবগুলার ইট ফাংশন আমাদের কল দিতে হবে, তখন আমরা কিভাবে করতাম? এনি আইডিয়া সাবক্লাস পলিমরফিজম না থাকলে? মানে ওই ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করে হ্যাঁ, অবজেক্টগুলো রাখার জন্য এনিমেলের অবজেক্ট রাখার জন্য এনিমেল অ্যারে রাখবে, বার্ডের অবজেক্ট রাখার জন্য বার্ডের অ্যারে লাগতো, হর্সের অ্যারে অবজেক্ট রাখার জন্য হর্সের অ্যারে লাগতো। আবার হচ্ছে প্রত্যেকটা অ্যারের জন্য আলাদা আলাদা করে, মানে তিনটা অ্যারে যদি নাও তিনটার জন্য তিনটা লুপ চালানো লাগতো, তাই না? জি স্যার। কিন্তু এখানে আমরা কি করছি, আমাদের একটা এই এনিমেলের একটা অ্যারের মধ্যে সবগুলো অবজেক্ট রেখে দিছি, রেখে আমরা যখন লুপটা চালাই ইট কল দিছি, ইট ফাংশনটা কিন্তু নিজ নিজ অবজেক্টের ইট ফাংশনই কল হচ্ছে। হ্যাঁ, তো এটা অনেক পাওয়ারফুল একটা ফিচার। এখানে আমাদের এই কোড অনেক কমে গেছে, কারণ মাল্টিপল অ্যারে ক্রিয়েট করে মাল্টিপল টাইমস ফর লুপ লেখা লাগতেছে না, একটা অ্যারে আর একটা ফর লুপ দিয়ে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। Okay? আর এই জিনিসটা হচ্ছে ওই হায়ারার্কির একটা জিনিস ছিল না ইনহেরিটেন্সে, তো এখানে আমরা বেসিক্যালি জেনারেলাইজ করে ফেলছি, সবগুলো অবজেক্টে আমরা একটা সেম জায়গায় প্যারেন্ট একটা যে ক্লাস ছিল এনিমেল, ওই প্যারেন্ট ক্লাসের একটা অ্যারের মধ্যে আমরা সব চাইল্ডের অবজেক্টগুলোকে রেখে দিলাম। তো এটা হচ্ছে জেনারেলাইজ করা। কিন্তু কাজগুলো আমরা যখন করতেছি তখন কিন্তু স্টিল প্রত্যেকটা অবজেক্টের নিজস্ব মেথড গুলাই কল হচ্ছে। তো স্টোর করার জন্য আমরা হচ্ছে জেনারেলাইজ করতেছি, বাট মেথড গুলো যখন কল দিচ্ছি তখন কিন্তু ঠিকই নিজস্ব অবজেক্টের ফাংশন গুলো কল হয়ে যাচ্ছে। তো এটার আরেকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। সাপোজ তোমার একটা গেম আছে, একটা গেম বানাইছো তুমি, ওখানে অনেকগুলা ক্যারেক্টার আছে। হ্যাঁ, ধরো ক্যারেক্টার এন্ড বিভিন্ন অবজেক্টও আছে, ধরো কার্স, দেন বিল্ডিং, দেন হচ্ছে বার্ড, তারপর হচ্ছে হিউম্যান, এরকম অনেক রকম ক্যারেক্টার আছে। এখন তুমি সাপোজ গেমে সবাইকে ড্র করতে চাও, তো তুমি কি করতে পারো, সবগুলা ক্যারেক্টারকে একটা সিঙ্গেল ক্লাসের আন্ডারে নিয়ে আসতে পারো, বা ওই যে হায়ারার্কি ক্রিয়েট করে দিতে পারো ইনহেরিটেন্সের মাধ্যমে। তারপরে ওই টপ যে প্যারেন্ট ক্লাসটা, ওখানে একটা ড্র মেথড দিয়ে দিবা, আর প্রত্যেকটা ক্যারেক্টারের সাপোজ হিউম্যান, তারপর কার, এই সবগুলা ক্লাসের ড্র মেথড দিয়ে দিবা। তো হিউম্যানের ড্র মেথডটা জানবে যে কিভাবে হিউম্যান ড্র করতে হয়, কারের ড্র মেথডটা জানবে কিভাবে কার ড্র করতে হয়। তারপরে তুমি হচ্ছে সবগুলা এই হিউম্যান কার সব অবজেক্টকে এরকম একটা সিঙ্গেল লেয়ারের মাধ্যমে তুমি হচ্ছে রেখে দিবা। তোমার গেমের মধ্যে যত কার তুমি ক্রিয়েট করতে চাও, যত বিল্ডিং, যত পার্ট, সবাইকে তুমি হচ্ছে একটা সিঙ্গেল লেয়ারের মধ্যে রেখে দিবা। সিঙ্গেল লেয়ারেতে রেখে তুমি হচ্ছে এই সিঙ্গেল একটা ফর লুপ চালাই দিবা। ফর লুপের মধ্যে তুমি হচ্ছে ড্র ফাংশন কল করে দিবা সবগুলো অবজেক্টের জন্য। তখন দেখবা যে সব হিউম্যান, বার্ড, কার, ওই সবগুলো হচ্ছে ওই ড্র ফাংশন ড্র করে দিতে পারবে। কারণ ফাংশনটা যখন কল হবে, হ্যাঁ, কারের ফাংশনটা যখন কল হবে তখন কিন্তু সে একটা কার ড্র করে দিবে। রাখছিলাম আমরা সেম অ্যারের মধ্যেই প্যারেন্ট ক্লাসের, কিন্তু ফাংশনটা যখন কল দিচ্ছি তখন সে কিন্তু একটা কার ড্র করে দিচ্ছে, এরকম। তাহলে আমি কি ইউজফুলনেসটা বুঝাতে পারছি সাবক্লাস পলিমরফিজমের? জি স্যার।
ওকে, সো এই সাবক্লাস পলিমরফিজমের টপিকটা একটু নতুন রকমের টপিক, বাট যদি কিছু ক্লিয়ার না হয় তাহলে হচ্ছে যেটা করবা, এখানে যে স্লাইডে জিনিসগুলো দেয়া আছে স্লাইডের কোডগুলো পড়বা, দেন লেকচারের ভিডিওটা আপলোড করে দিব, ওটা রিক্যাপ করতে পারো। আর নেক্সট ক্লাসে আমি আরেকবার একটু রিক্যাপ করে দিব। তো এর মধ্যে দেখে রাখো, প্রবলেম থাকলে আর কি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, টাইম তো অলমোস্ট শেষ। তো অ্যাটেন্ডেন্স গুলা ইয়েতে দিয়ে দাও, চ্যাট বক্স আইডি গুলা দিয়ে দাও সবাই। আর কুইজ হবে আমাদের আর একটা মিডের আগে, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে 1 তারিখে যে ক্লাসটা মিডের আগের, সেই 1 তারিখের ক্লাসে একটা কুইজ হবে। আর সিলেবাস হচ্ছে স্লাইড লেকচার 4, এই ওপি প্রিন্সিপাল, এটার উপর। ঠিক আছে, মানে আজকে ক্লাস পর্যন্ত যতটুকু আমরা পড়ছি, লাস্ট কুইজ থেকে আজকের ক্লাস পর্যন্ত যতটুকু পড়ছি, এটা হচ্ছে সিলেবাস। ওকে, স্যার মিডের সিলেবাসও কি এই পর্যন্তই? মিডের সিলেবাসে আর একটা টপিক থাকতে পারে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা থাকতে পারে। আর আর কিছু থাকবে নাকি এটা শিওর না এখনো। অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকবে, এটা মোটামুটি শিওর। আমাদের আরো 2টা ক্লাস কিন্তু আছে, ওই এক্সামটা হচ্ছে থার্সডেতে নেয়, আমরা কিন্তু বেশ আগায় আছি। স্যার নেক্সট ক্লাস টেস্টটা কি আমাদের ক্লাস টাইমে হবে নাকি কোনো একটা হ্যাঁ, ক্লাস টাইমে হবে। এখন আর আসলে ওই আলাদা টাইমে নেওয়ার দরকার নেই, কারণ আমাদের মোটামুটি ক্লাস টাইম ভালোই ইউজ হয়ে গেছে, বা আমাদের টপিকগুলো শেষ হয়ে যাবে, সো আমাদের আলাদা অন্য টাইমে নেওয়ার দরকার নেই। ওটা নিয়েছিলাম তো, ওই যে ক্লাস টাইম সেভ করার জন্য। জি স্যার। ঠিক আছে, আমাদের তাহলে শেষ। স্যার লাস্ট ক্লাসটা কবে হবে স্যার বললেন? 1 তারিখ। আমি সিলেবাসটা আগের মতো এলএমএস এ দিয়ে দিব, ওখান থেকে দেখে ওকে নিও। স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার।